প্রিয় শিক্ষার্থীরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি বিভূতিভূষণ সাহা, এবং আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সম আয় ব্যয় বিন্দু অথবা ব্রেক ইভেন পয়েন্ট। বলে রাখা ভালো, আমাদের এই ক্লাসটি কিন্তু আজকে কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। এই কারণে গুড লাক স্টেশনারিকে অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু আজকের এই ক্লাসটির মধ্যে আমরা জয়েন করছি আজকে কোথা থেকে? নারায়ণগঞ্জ থেকে আমি আমার এই ক্লাসটিতে জয়েন করেছি। তুমি কোন জায়গার থেকে এই ক্লাসটিতে জয়েন করেছো তোমরা এখনই জানিয়ে দাও কমেন্ট সেকশনের মধ্যে যে ভাইয়া আমি এই জায়গার থেকে আপনার ক্লাসটিতে জয়েন করেছি। তাহলে আমি জানতে পারবো যে তোমরা ক্লাসের মধ্যে এসে পড়েছো এবং বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে এই ক্লাসটির মধ্যে তোমরা অংশগ্রহণ করেছো সেটাও কিন্তু আমি জেনে নিতে পারবো। তাহলে দেরি না করে তোমরা এখনই কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও। তাহলে একটু পরে আমি কমেন্ট চেক করে নিব, বাট স্টিল তার আগে আমরা দেখে নিব যে আমরা আজকে কি নিয়ে কথা বলছি। আজকে আমরা সমচ্ছেদ আয় ব্যয় বিন্দু নিয়ে কথা বলছি, যেটা ইংলিশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এটি কিন্তু যেমন ফাইন্যান্সের মধ্যে রয়েছে, ফাইন্যান্স ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারের 2nd পার্ট, এবং তেমনভাবে এটি রয়েছে অ্যাকাউন্টিং এর মধ্যে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর 2nd পেপারের লাস্ট অধ্যায়ের মধ্যে গিয়ে পড়ছে। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মেন পার্টই কিন্তু হচ্ছে এই সমচ্ছেদ আয় ব্যয় বিন্দু। এই সম আয় ব্যয় বিন্দুর যেহেতু দুটার মধ্যে কমন রয়েছে, এই কারণে আজকে আমি তোমাদের এই টপিকটি পড়ানো হচ্ছে। আমি ঠিক করেছি আজকে এই টপিকটি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব, এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইজি। অনেকের কাছে কেন জানি এই চ্যাপ্টারটা একটু হার্ড মনে হয়, তবে চিন্তা করার কিছু নেই। আশা করছি এই ক্লাসের পরে তোমাদের কাছে এই চ্যাপ্টারটা আর কোনো ধরনের হার্ড লাগবে না। তাহলে দেখে নিই কারা কারা অলরেডি আমাদের এই ক্লাসটির মধ্যে জয়েন করে ফেলেছো। আচ্ছা, দেখতে পাচ্ছি অলরেডি ফারিয়া এসে পড়েছে, সর্দীপ এসে পড়েছে, সানজানা মিম বলছে হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। সর্দীপ বলছে, সর্দীপ এসেছে নেত্রকোনা থেকে, ওয়াও। তারপর রাশেদ এসেছে চিটাগাং থেকে, নদী এসে পড়েছে, নদী এসেছে আবার চুয়াডাঙ্গা থেকে, ফারিয়া ঢাকা থেকে আসছে, হিমেল এসে পড়েছে হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া। তারপর এখানে অনু এসে পড়েছে, বলছে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। অনু এসেছে ঢাকা থেকে। তারপর হাবিবা এসে পড়েছে, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। তারপর এখানে আসিফ এসে পড়েছে, চয়ন এসেছে, তানবীর এসেছে, দেখতে পাচ্ছি হচ্ছে নাজমুল এসে পড়েছে। তারপর এখানের মধ্যে নীলাশা নদী এসে পড়েছে, বলছে হ্যালো ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছো তোমরা? আচ্ছা ঠিক আছে। আর কে কে এসেছে এখান থেকে? দেখতে পাচ্ছি মেঘা এসেছে রাজবাড়ি থেকে, আমেনা এসেছে, হাবিবুর এসেছে। তারপর এখানের মধ্যে নাজমুল বলছে ভাইয়া নেত্রকোনা থেকে এসেছি। তোমরা যারা যারা আমার ক্লাসটির মধ্যে অংশগ্রহণ করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি জানি আজকে অনেকে হয়তো তোমরা রোজা আছো, এবং রোজা রেখেও তোমরা যে কষ্ট করে ক্লাসটি করছো, এখানেই হচ্ছে আমার সার্থকতা যে এত মানুষ আজকে আমার এই ক্লাসটি করছে। দেখতে পাচ্ছি অলমোস্ট 150-র মতো মানুষ এখানে ক্লাসটির মধ্যে জয়েন করে ফেলেছে। কামরুল বলছে ভাইয়া ঢাকা থেকে এসেছি। নীরব বলছে শুভ মধ্যাহ্ন। হ্যালো, শুভ মধ্যাহ্ন ভাইয়া। তারপর এখানের মধ্যে রাসেল এসে পড়েছে, হিমেল খুলনা থেকে এসেছে, জাকি এসেছে, আশিস সিদ্দিকা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। তাহলে যেহেতু তোমরা সবাই এসে পড়েছো, আমরা দেরি করব না। আজকের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আজকে আমরা স্টার্ট করে দিচ্ছি। ক্লাসের মধ্যে আমরা যেমন সমচ্ছেদ বিন্দু নিয়ে বা সমচ্ছেদ বিক্রয় নিয়ে কথা বলবো, তেমনি ভাবে আমরা ক্লাসের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার কুইজ দিব। তোমরা ট্রাই করবে ফার্স্ট টু লাস্ট এই কুইজগুলোর হচ্ছে অ্যান্সার দেওয়ার। এবং তোমাদের যদি ক্লাসের মাঝখানে কোথাও কোনো ধরনের কোয়েশ্চেন থাকে যে ভাইয়া এই টপিকটা বুঝতে পারিনি, বা ভাইয়া আমার বোর্ডের মধ্যে হচ্ছে এই কোয়েশ্চেনটা এসেছিল, এই কোয়েশ্চেনটার অ্যান্সার কীভাবে করবো, যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে আস্ক করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো সেটা ক্লাসের মধ্যেই অ্যান্সার দিয়ে দেওয়ার। এখানের মধ্যে অজয় এসে পড়েছে আখাউড়া থেকে। তারপর এখানে মিম এসেছে ঢাকা থেকে, জুয়েল এসেছে ভাইয়া আমি লক্ষ্মীপুর থেকে এসেছি, আজ এসেছে জয়পুরহাট থেকে। তারপর দেখতে পাচ্ছি যে নাজরুল এসেছে, তারপর আশরাফুল জামান এসেছে কুমিল্লা থেকে। ওয়াও, তোমরা অনেক জায়গা থেকে আমার ক্লাসে জয়েন করছো। তাহলে আমরা আপাতত আমাদের প্রথম যে বেসিক সূত্র রয়েছে এটা দিয়ে আমরা শুরু করি। দেখতে পাচ্ছি লেখা রয়েছে বিক্রয় সমান স্থির ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। আচ্ছা, এই ব্যয়গুলি নিয়ে বা মুনাফা নিয়ে কথা বলার আগে জাস্ট একটা জিনিস খেয়াল করে দেখো। আমরা যদি কখনো পণ্য কিনি অথবা পণ্য উৎপাদন করি, নর্মালি কি হয়, একটি পণ্য কিনতে বা উৎপাদন করতে আমাদের বিভিন্ন প্রকার ব্যয়ের সম্মুখীন হওয়া লাগে। আমরা যে টোটাল যে ব্যয় করি সেই ব্যয়ের সাথে আমরা নির্দিষ্ট পরিমাণ একটা মুনাফা যোগ করি, এবং মুনাফা যোগ করার পর সেটা আমরা নির্দিষ্ট দামে বিক্রয় করি। ঠিক আছে? এখন যে মোট ব্যয়, এই মোট ব্যয় নির্ণয় করার জন্য এই চ্যাপ্টারের মধ্যে দুই ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে।
প্রথম ব্যয়টির নাম হচ্ছে স্থির ব্যয় এবং তারপরের যে ব্যয়টি রয়েছে তার নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখে নেওয়া যাক স্থির ব্যয় বলতে কি বোঝানো হয় এবং পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝানো হয়ে থাকে। স্থির ব্যয়, খেয়াল করে দেখো, স্থির ব্যয় বলতে বোঝায় এককের সাথে যেই ব্যয়ের কোনো রকম পরিবর্তন হয় না, মোটের দিক দিয়ে বা মোট পরিমাণের দিক দিয়ে যে ব্যয় স্থির থাকে। যেরকম এই যে আমার হাতে যে মার্কারটি রয়েছে, ধরে নেই তুমি হচ্ছে একটি মার্কার তৈরির কোম্পানির মালিক। এখন তুমি যে মার্কারটি তৈরি করবে সেটি কোথায় তৈরি করা হবে? সেটি সাধারণত কারখানার মধ্যে তৈরি করা হয়ে থাকে। তাহলে যদি এই কারখানার মধ্যে তৈরি করো, অবশ্যই এই কারখানার একটা ভাড়া তোমাকে প্রদান করা লাগবে। কারখানা ভাড়া, ধরে নাও এই কারখানা ভাড়ার পরিমাণ হচ্ছে 20,000 টাকা। কারখানা ভাড়ার পরিমাণ কত? 20,000 টাকা। এখন যদি আমি একটা মার্কার উৎপাদন করি, আমাকে কারখানা ভাড়া দেওয়া লাগবে কত? 20,000 টাকা। যদি আমি 10টা মার্কার উৎপাদন করি, তাও আমাকে কারখানা ভাড়া দেওয়া লাগবে 20,000। এমনকি আমি যদি 100টা কিংবা আমি যদি 1000টাও মার্কার উৎপাদন করি, সেই ক্ষেত্রেও আমাকে কারখানা ভাড়া দেওয়া লাগবে 20,000 টাকা। অর্থাৎ এখানের মধ্যে আমি কয়টা মার্কার উৎপাদন করছি তার উপর কিন্তু নির্ভর করছে না, আমার কিন্তু মোটের দিক দিয়ে কারখানা ভাড়া সব জায়গায় সেমই রয়েছে। এই ধরনের ব্যয়কে বলা হয়ে থাকে স্থির ব্যয়। অর্থাৎ মার্কার বা যে পণ্য রয়েছে সেই পণ্যের এককের কি পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটছে তা কখনোই ম্যাটার করে না। কি ম্যাটার করে? ম্যাটার করে যে মোট যে পরিমাণটা রয়েছে সেটা সবসময় সেমই থাকবে। এটাই হচ্ছে স্থির ব্যয়। দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কেমন হতে পারে? এই যে মার্কারটি দেখছো, এই মার্কারের যে কাঁচামালের ব্যয় যেগুলো রয়েছে, যে ব্যয়গুলো প্রত্যক্ষভাবে জড়িত, যেমন যদি মার্কারটা খেয়াল করে দেখো, মার্কারের মধ্যে কালি রয়েছে, মার্কারের মধ্যে যে উপরে যে আবরণটা রয়েছে বা যে ক্যাপটা রয়েছে, ধরে নিই এই মার্কারের দাম 40 টাকা ছিল, 40 টাকায় বিক্রয় করা হয়েছে। কিন্তু এই 40 টাকার মার্কারটি যখন কিনা তৈরি করতে হয়েছিল, তৈরি করতে হয়তো 25 টাকা খরচ গিয়েছে। যে টোটাল যে কাঁচামালের কথা বললাম সব কিছুর পিছনে, যে একটা মার্কারের পিছনে আমার খরচ যাচ্ছে কত? 25 টাকা। তার মানে আমি যত বেশি মার্কার তৈরি করব আমার ব্যয় তত বেশি বাড়বে। যেমন যদি আমি এখন 2টা মার্কার প্রস্তুত করি, তাহলে যদি একটা মার্কারে 25 টাকা যায়, 2টা মার্কারে কত যাবে? 2টা মার্কারে যাবে হচ্ছে 50 টাকা। এখানে যদি আমি এখন 10টা মার্কার বিক্রি করি, তাহলে আমার ক্ষেত্রে কত খরচ হচ্ছে? আমার 250 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ এখানের মধ্যে একক যত বাড়ছে, আমার এই ব্যয়টা কিন্তু তত বেশি পরিমাণে আরো বৃদ্ধি পাচ্ছে। যদি আমার এখানের মধ্যে বিক্রয় মূল্য কমে যায়, আমার কিন্তু ব্যয় কমে যাবে। অর্থাৎ বিক্রয়ের পরিমাণ যদি কমে যায়, অর্থাৎ এককের সাথে এই ব্যয়টা উঠানামা করে বা পরিবর্তিত হয়, প্রভাবিত হয়। এই ধরনের ব্যয়কে বলা হয়ে থাকে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ যেই ব্যয়ের নির্ভর করে এককের উপর, যত বেশি বা কম একক বিক্রি হবে তার উপর নির্ভর করেই এই পরিবর্তনশীল ব্যয়টা উঠানামা করবে। এখন একটা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, তোমরা খেয়াল করে দেখো, যদিও টোটালের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এককের দিক দিয়ে কিন্তু একটু অন্যরকম ঘটনা ঘটছে। ব্যাপারটা যদি আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখানে যে কারখানা ভাড়া বলেছিলাম, কারখানা ভাড়াটাকে আমি বলেছি স্থির ব্যয়। একটার জন্য, একটা মার্কেটের জন্য ব্যয় ছিল 20,000, 10টা মার্কেটের জন্য ব্যয় ছিল কত? 20,000। সেম ভাবে যদি খেয়াল করে দেখো যে এই যে একটা যে মার্কার রয়েছে, একটা মার্কারের জন্য যদি 20,000 টাকা ব্যয় হয়, 10টা মার্কারের জন্য ব্যয় ছিল 20,000, তাহলে যদি এখানে একটা মার্কারের পিছনে কত খরচ হচ্ছে যদি বের করতে বলি, এখানে কিন্তু একটা মার্কারের পিছনে খরচ হচ্ছে 20,000 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 2,000 টাকা। যদি 100টা মার্কারের জন্য খরচ হয় 20,000 টাকা, তাহলে একটা মার্কারের জন্য খরচ হবে কত? 20,000 ডিভাইডেড বাই 100, এখানে হবে 200 টাকা। সেম ভাবে 1000টা মার্কারের জন্য যদি 20,000 টাকা খরচ হয়, একটা মার্কারের জন্য আমার এখানে খরচ হবে 20,000 ডিভাইডেড বাই 1000 সমান সমান 20 টাকা। অর্থাৎ দেখতে পাচ্ছি যত বেশি একক বাড়ছে, প্রত্যেকটার যে একক প্রতি ব্যয় সেটা কিন্তু আমার হ্রাস পাচ্ছে। যত বেশি একক বাড়ছে, একক প্রতি ব্যয় কিন্তু আবার পরিবর্তিত হয়ে যাচ্ছে। তার মানে বুঝায় স্থির ব্যয় টোটালে হচ্ছে স্থির। যখন আমি মোট পরিমাণের কথা বলছি তখন স্থির, কিন্তু যখন আমি বলবো স্থির ব্যয় একক প্রতি কিন্তু আবার পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। প্রথম দিকে একটা পণ্যের জন্য ছিল 20,000 টাকা, যদি আমি 10টা পণ্য বিক্রি করি তখন একটা পণ্যের ব্যয় কত? 2,000 টাকা। যদি আমি 100টা পণ্য বিক্রি করি
একটা পণ্যের ব্যয় হচ্ছে 200 টাকা, আর 1000টা পণ্য বিক্রি করলে আমাদের একটা পণ্যের ব্যয় কত হবে? একটা পণ্যের স্থির ব্যয় হবে 20,000 টাকা। অর্থাৎ স্থির ব্যয় মোটের দিক দিয়ে হচ্ছে স্থির, কিন্তু কি বললাম? স্থির ব্যয়। যখন আমি মোট বলবো, মোটের দিক দিয়ে হচ্ছে স্থির, কিন্তু একক প্রতি পরিবর্তনশীল। আচ্ছা, স্থির ব্যয় নিচে দিয়ে লিখি, স্থির ব্যয় হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে যে আমরা যখন কিনা বলছি স্থির ব্যয়ের নাম স্থির, স্থির কখন? মোট পরিমাণের দিক দিয়ে স্থির, কিন্তু একক প্রতি আবার সেটা পরিবর্তনশীল হয়ে যায়। তাহলে তোমাদের জন্য আজকে প্রথম যে কুইজটা রয়েছে, সেই কুইজটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই কুইজটা হচ্ছে তোমাদের জন্য প্রথম, যে আমরা তো দেখলাম যে স্থির ব্যয় হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল। তাহলে তোমরা আমাকে বলো তো, কোন ব্যয় একক প্রতি স্থির? এটা কি স্থির ব্যয় হবে নাকি পরিবর্তনশীল ব্যয় হবে? কোন ব্যয় একক প্রতি স্থির? সেটা কি স্থির ব্যয় নাকি সেটা পরিবর্তনশীল ব্যয়? এটা তোমরা এখনই কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে দাও, এবং পাশাপাশি যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবে। আচ্ছা ভাই, দেখি এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে তেমন তার কোনো সমস্যা নেই। আলিফা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, এখানে নীরব ভাইয়া বলছে উৎপাদনের মাত্রা হ্রাসবৃদ্ধির সাথে যোগ ব্যয় হ্রাসবৃদ্ধি ঘটে না, সেগুলো হচ্ছে স্থায়ী ব্যয়। হ্যাঁ ভাই, আপনি সঠিক বলেছেন একদম। আচ্ছা ফাইন। তারপর দেখতে পাচ্ছি কাজী বলছে ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া, আমি অনেক ভালো রয়েছি। সানজানা উত্তর দেওয়া শুরু করেছে, সানজানা বলছে এ। আচ্ছা, আমি আরো কয়েকটা অ্যান্সার দেখে নিই, তারপর আমি জানিয়ে দিব যে এটার অ্যান্সার কি হবে। এখানের মধ্যে নদী বলছে এ, ইস্তিয়াক বলছে এ, ফারিয়া বলছে এ, হৃদয় বলছে বি। আচ্ছা, দুয়া বলছে এ, দেখে নিই। তারপর অনু বলছে এ। আচ্ছা, তারপর দেখে নিই এখানে কি অ্যান্সারটা হবে। রাশেদ বলছে হচ্ছে, এখানে রাশেদা বলছে পরিবর্তনশীল ব্যয়, আমেনা বলছে বি, তারপর এখানে সাব্বির বলছে এ, আরজু বলছে এ, উম্মে হাবিবা বলছে এ। আচ্ছা, আমি এখানের মধ্যে সঠিক অ্যান্সারটা দিয়ে দিই। মিম বলছে বি। আচ্ছা, তারপর কলি বলছে ওয়ান, তাহসিন বলছে বি। অনেক ধরনের অ্যান্সার আসছে, বাট এই জিনিসটা একটু খেয়াল করে দেখো। আগের বার কি বলেছিলাম? স্থির ব্যয় একক প্রতি পরিবর্তনশীল। পরিবর্তন এখানে কিন্তু উল্টা কাজটা হবে, যে কোন ব্যয় একক প্রতি স্থির, এটা হবে অ্যান্সার পরিবর্তনশীল ব্যয়। এটার অ্যান্সার কি হবে? বি। পরিবর্তনশীল ব্যয় মোট পরিমাণের দিক দিয়ে পরিবর্তনশীল। কি বললাম? মোট পরিমাণের দিক দিয়ে স্থির ব্যয় হচ্ছে পরিবর্তনশীল, কিন্তু যখন আমি একক প্রতি বলবো, একক প্রতি পরিবর্তনশীল আবার স্থির। এই ব্যাপারটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। তোমাদের যে কোশ্চেনটা দিলাম না, এই কোশ্চেনটা তোমাদের যেমন এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, সেম ভাবে তোমাদের অ্যাডমিশনের মধ্যেও এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এবং প্রায় সময় দেখা যায় এই কোশ্চেনটা আসে যে কোন ব্যয় একক প্রতি স্থির। এটার অ্যান্সার হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কি হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। পরিবর্তনশীল ব্যয়, আমি তোমাদের বললাম যে মার্কার, একটা মার্কারের দাম কত ছিল? একটা মার্কারের দাম বলেছিলাম, হয়তো এটার পরিবর্তনশীল ব্যয় 25 টাকা ধরে নিতে বলেছিলাম। একটা মার্কারের পরিবর্তনশীল ব্যয় কত ধরেছিলাম? 25 টাকা। তাহলে দুইটা মার্কারের পরিবর্তনশীল ব্যয় কত? 50 টাকা। তিনটা মার্কারের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 75 টাকা, আর চারটা মার্কারের পরিবর্তনশীল ব্যয় 100 টাকা। মোট পরিমাণের দিক দিয়ে কিন্তু পরিবর্তিত হচ্ছে, কিন্তু যদি আমি একক প্রতি বের করতে চাই, অর্থাৎ একটা পণ্যের জন্য পরিবর্তনশীল ব্যয় কত, এখানে একটা পণ্যের জন্য 25, এইখানে একটা পণ্যের জন্য কত? 50কে 2 দিয়ে ভাগ করে কত হলো? 25 টাকা। আবার তিনটা পণ্যের জন্য যদি 75 টাকা হয়, একটা পণ্যের জন্য কত? একটা পণ্যের জন্য হচ্ছে 75 ডিভাইডেড বাই 3 সমান 25। আবার চারটা পণ্যের জন্য যদি পরিবর্তনশীল ব্যয় হয় 100 টাকা, তাহলে একটা পণ্যের জন্য ব্যয় কত? একটা পণ্যের জন্য ব্যয় হচ্ছে 25। খেয়াল করে দেখো, প্রত্যেকবার একটা পণ্যের ব্যয় কত রয়েছে? প্রত্যেকবার একটা পণ্যের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 25। অর্থাৎ পরিবর্তনশীল টোটাল দিক দিয়ে দেখো পরিবর্তিত হয়েছে, কিন্তু একটা পণ্যের জন্য সেই পরিবর্তনশীল ব্যয় কিন্তু পরিবর্তনশীল না। যখন আমি একক প্রতি নিয়ে কথা বলবো, একক প্রতির ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে স্থির। তাহলে আমি তোমাদের লাস্ট একটা সামারি করে দিই, যে স্থির ব্যয়
আর পরিবর্তনশীল ব্যয় কখন স্থির এবং কখন পরিবর্তনশীল। যখন আমি মোট পরিমাণ বলবো, মোট পরিমাণের দিক দিয়ে স্থির বা স্থির এবং মোট পরিমাণের দিক দিয়ে পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল। কিন্তু স্থির ব্যয় হলো একক প্রতি পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল ব্যয় এটা হচ্ছে একক প্রতি স্থির। ঠিক আছে, আশা করি তোমাদের এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে স্থির ব্যয় একক প্রতি পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি স্থির। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো তারা সবাই হচ্ছে অবভিয়াসলি তাদের কংগ্রেচুলেশন জানাচ্ছি। কিন্তু যারা সঠিক অ্যান্সার দাওনি, চিন্তা করার কিছু নেই, এই প্ল্যাটফর্মটা হচ্ছে শেখার। যেহেতু তোমাদের সামনে হচ্ছে টিসি পরীক্ষা, তোমরা ট্রাই করো তোমাদের যে ভুল কনসেপ্টগুলো আছে সবগুলোকে হচ্ছে দূর করে সঠিক কনসেপ্টটা শেখার, যাতে করে তোমরা পরীক্ষার মধ্যে এটা ক্লিয়ারলি তোমরা দেখাতে পারো যে হ্যাঁ আমরা যা শিখেছি আমরা সঠিকভাবে হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, অনু বলছে ভাইয়া ভুল অ্যান্সার দিলাম, সমস্যা নেই ভাইয়া, ভুল অ্যান্সার দেওয়াটাই হচ্ছে মানুষের কাজ। সো মানুষ মাত্রই ভুল, এটা আমরা সবাই জানি। সো আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা সঠিকটা হচ্ছে অ্যান্সার করার ট্রাই করবো পরবর্তীতে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এর পরের যে টপিকগুলো রয়েছে এর পরের টপিকগুলো আমরা চলে যাব। বাট তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ফার্দার তাহলে তোমরা আমাকে এখনই আস্ক করে নিতে পারো। এই কোশ্চেনের অ্যান্সার দিয়েই আমি ট্রাই করব তোমাদের পরবর্তী যে পার্ট রয়েছে সেই পার্টটার মধ্যে চলে যাওয়ার। আচ্ছা দেখো কি বললাম যে বিক্রয় সমান স্থির ব্যয় যোগ পরিবর্তনশীল ব্যয় যোগ মুনাফা। আশা করছি এই ব্যয়গুলি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। এবার এই সূত্র থেকে কিন্তু আরো অনেকগুলো সূত্র আনা পসিবল। যেমন তোমাকে যদি পরীক্ষায় বলে যে মুনাফা সমান কি হবে, মুনাফা যদি বের করতে বলে সিম্পলি তোমরা স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে এই পাশে নিয়ে চলে যাবা। অর্থাৎ যদি আমি এখন বিক্রয় থেকে যদি আমি স্থির ব্যয় বাদ দিই এবং যদি আমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলেই কিন্তু আমার বের হয়ে যাবে মুনাফা। অর্থাৎ মেন সূত্র হচ্ছে এটাই, কিন্তু এটার থেকে আরো অনেকগুলো সাইড সূত্র বের করা পসিবল। যদি বিক্রয় থেকে আমি স্থির ব্যয় বাদ দিয়ে দিই এবং পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দিই তাহলে আমাদের মুনাফার পরিমাণ পরীক্ষায় বের হয়ে যাবে। প্রায় সময় দেখা যায় 3 নাম্বার বা 2 নাম্বারে গিয়ে বলে যে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। সেক্ষেত্রে তোমাদের স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়কে বিক্রয় মূল্য থেকে তোমাদের বাদ দেওয়া লাগবে। আচ্ছা, এরপর তোমাদের সেকেন্ড যে গুরুত্বপূর্ণ কনসেপ্টটা রয়েছে সেটা হচ্ছে অনুদান প্রান্ত। এই ব্যাপারটা আবার কি জিনিস? অনুদান প্রান্ত। অনুদান প্রান্তের আমি একটা নাম দিয়েছি। অনুদান প্রান্তকে আমি বলে থাকি প্রাথমিক আয় বা প্রাথমিক মুনাফা নামে এটাকে আমি আখ্যায়িত করে থাকি। আচ্ছা, কি বললাম যে অনুদান প্রান্ত বলতে কি বোঝায়? অনুদান প্রান্ত হচ্ছে আমি এটাকে কি বলে থাকি, এটাকে আমি বলে থাকি প্রাথমিক মুনাফা। আচ্ছা, এটা কিন্তু বলছি আমি বলে থাকি, তোমরা পরীক্ষার মধ্যে কিন্তু কখনো বলো না যে অনুদান প্রান্ত মানে হচ্ছে প্রাথমিক মুনাফা। কিন্তু এটাকে কেন আমি প্রাথমিক মুনাফা বলে থাকি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে নাও। অনুদান প্রান্ত বলতে কি বোঝায়? অনুদান প্রান্তের সূত্র হচ্ছে এরকম, যদি আমি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দিই তাহলে তাদের বিয়োগ ফলটাকে বলা হয়ে থাকে অনুদান প্রান্ত। যেমন খেয়াল করে দেখো, আমার হাতের মধ্যে যে মার্কারটা রয়েছে মার্কার নিয়ে আমি চাচ্ছি তোমাদের পুরো ক্লাসটা হচ্ছে বলা, যাতে করে তোমরা মানে রিলেট করতে পারো। তোমরা মার্কারটা দেখছো প্লাস মার্কার দিয়ে তোমরা হচ্ছে ম্যাথ করছো। ধরে নিয়ে এই মার্কারটার দাম ছিল 40 টাকা এবং এই মার্কারটা তৈরির পিছনে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ ছিল 25 টাকা। তাহলে এদের পার্থক্য কত হয়? এদের পার্থক্য হচ্ছে 15 টাকা। এই 15 টাকাকে মেনলি বলা হয়ে থাকে অনুদান প্রান্ত, যে আয় থেকে আমি ব্যয়টা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু কেন এটাকে আমি মুনাফা বলতে পারবো না? কারণ আমার কিন্তু মুনাফা বের করার জন্য যেমন পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়া লাগবে, ঠিক তেমন ভাবে আমাদের কি বাদ দেওয়া লাগবে? স্থির ব্যয়টা বাদ দেওয়া লাগবে। স্থির ব্যয় বাদ না দেওয়া পর্যন্ত আমরা কখনোই কি পাবো না? মুনাফাটা পাবো না। এই জন্য মুনাফা আর অনুদান প্রান্ত কিন্তু সেম না। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখন আমি বিক্রয় বলছি, বিক্রয় বলতে আমি টোটাল বিক্রয় বুঝিয়ে থাকি এবং পরিবর্তনশীল ব্যয় বলতে আমি টোটাল পরিবর্তনশীল ব্যয় বুঝিয়ে থাকি। এখানের মধ্যে একটা কনসেপ্ট তোমরা আগে ক্লিয়ার হয়ে নাও। ধরো মার্কার, প্রত্যেকটা মার্কারের বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। যদি এখন 10টা মার্কার বিক্রি করা হয় তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? 400 টাকা।
এই 400 টাকাকে বলা হয়ে থাকে বিক্রয় মূল্য অথবা মোট বিক্রয় মূল্য, বা বিক্রয় অথবা মোট বিক্রয়। যখন আমি বিক্রয় বলবো, বিক্রয় বলতে সাধারণত এই মোট বিক্রয়কে কি করা হয়, আখ্যায়িত করা হয়। এখানের মধ্যে যে 40 টাকা রয়েছে, এই 40 টাকাকে বলা হয় একক প্রতি বিক্রয়। অর্থাৎ প্রত্যেকটা মার্কারের বা প্রত্যেকটা এককের বিক্রয় মূল্য কত, এটাকেই বলা হয় একক প্রতি বিক্রয়। এবং এখানের মধ্যে আমি কয়টা একক বিক্রি করেছি, এখানের মধ্যে আমি 10টা মার্কার বা 10টা একক বিক্রি করেছি, এটাকে বলা হয়ে থাকে বিক্রয় একক। এই তিনটা নিয়ে তোমরা কখনোই আশা করি আর ঝামেলা করবা না। সবগুলোর মধ্যেই বিক্রয় একক এগুলি থাকায় অনেকে একটু কনফিউশনে পড়ে যায়। খেয়াল করে দেখো, এই 40 টাকা এখানের মধ্যে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, 10 এখানে কি, 10 এখানের মধ্যে হচ্ছে বিক্রয় একক, এবং 40 এখানের মধ্যে হচ্ছে মোট বিক্রয়। তাই যখন আমি বলছি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, আমি কি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি মোট বিক্রয় থেকে যদি মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, তাহলে আমাদের বের হবে মোট অনুদান প্রান্ত। এটাই হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড সূত্র। কি বললাম, মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় সমান কি, অনুদান প্রান্ত। এখন তোমাদের অনুদান প্রান্ত যেমন লাগে, পরীক্ষার মধ্যে আরেকটা কনসেপ্টটা হচ্ছে পাশাপাশি গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত। কি বলছি, একক প্রতি অনুদান প্রান্ত। এটা সূত্র কি হবে, এটা সূত্র আরো ইজি। তোমরা যে একটু আগে সূত্রটা লিখলা, এর প্রত্যেকটার আগে একক প্রতি লাগিয়ে দাও। অর্থাৎ একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, আমি একটু সংক্ষেপে লিখলাম। এটাই হচ্ছে তোমাদের নেক্সট যে দুটো সূত্র। তোমাদের মাঝে মাঝে অনুদান প্রান্ত লাগে, মাঝে মাঝে তোমাদের একক প্রতি অনুদান প্রান্ত লাগে। সো অনুদান প্রান্ত মানে হচ্ছে টোটাল অনুদান প্রান্ত, এবং একক প্রতি অনুদান প্রান্ত মানে হচ্ছে একটা পণ্যের জন্য। আমি যে তোমাদের বলেছিলাম যে 40 মাইনাস 25 সমান 15, এই 15 টাকা হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত। এখন তোমরা যদি মোট বিক্রয় থেকে ধরো তুমি 400 টাকার মোট বিক্রয় করেছো, এবং এর থেকে যদি মোট পরিবর্তনশীল ব্যয় 250 টাকা বাদ দিই, তাহলে 150 টাকা এখানের মধ্যে হবে হচ্ছে মোট অনুদান প্রান্ত অথবা শুধু অনুদান প্রান্ত। আর যদি এখানে শুধু একটা পণ্য বিক্রি করি, একটা পণ্যের জন্য যে অনুদান প্রান্ত বা প্রাথমিক লাভ পাওয়া যায়, তাকেই বলা হয়ে থাকে একক প্রতি অনুদান প্রান্ত। ঠিক আছে, এই দুইটা কনসেপ্ট মনে রাখাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, একটু পরে গিয়ে এটা তোমরা দেখতে পারবা যে তোমাদের সূত্রের অনেক জায়গার মধ্যে এই অনুদান প্রান্তটা হচ্ছে তোমাদের লাগে। আচ্ছা, তোমাদের কি আর কোনো সমস্যা আছে? কন্ট্রিবিউশন মার্জিন আর অনুপাত প্রান্ত কি ভাইয়া সেম? হ্যাঁ, অনুদান প্রান্তের কয়েকটা নাম রয়েছে। প্রথমটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এবং আরেকটা হচ্ছে দত্তাংশ। এই দুইটা নাম তোমরা প্রায় সময় পরীক্ষার মধ্যে দেখবা, যে কন্ট্রিবিউশন মার্জিন বের করো, দত্তাংশ বের করো, দত্তাংশ অনুপাত বের করো। সো সবগুলো সেম। অনুদান প্রান্ত যে জিনিস, দত্তাংশ অথবা কন্ট্রিবিউশন মার্জিন সেম জিনিস। আচ্ছা, তোমাদের কি আর কোনো কোশ্চেন রয়েছে এখানের মধ্যে? হ্যালো গাইজ, আই এম বাংলাদেশ। ওকে ভাইয়া, মুনাফা পরিমাণ অনুপাত এবং অনুদান প্রান্ত অনুপাত কি একই? মুনাফা অনুপাতটা হচ্ছে মুনাফার উপর যে অনুপাত করা হয় সেটা হচ্ছে মুনাফা অনুপাত, এবং অনুদান প্রান্তের সাথে যে অনুপাত করা হয় সেটা সেটা হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত। দুটার মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করে দেখো, যদি এই দুইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা না থাকে, তাহলে তোমরা খেয়াল করে দেখো এরপর যেটা লাগবে সেটাকে বলা হয় অনুদান প্রান্ত অনুপাত অথবা দত্তাংশ অনুপাত। এই পার্টটা একটু মুছে দিচ্ছি এবার আমি। তো তোমাদের যদি দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের এই সূত্রগুলো নোট করতে খুবই সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা কিন্তু মুছে দিচ্ছি এবার আমি। উপর থেকে মোছা শুরু করি, তাহলে যদি কারো লেখা বাকি থাকে বা স্ক্রিনশটটা বাকি থাকে তাহলে নিতে পারবা। ফাইন। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, অনুদান প্রান্ত অনুপাত, এই চ্যাপ্টারের মধ্যে যতগুলা অনুপাত রয়েছে, সবগুলা অনুপাতকে তুমি বিক্রয় দিয়ে ভাগ করবা। ব্যাপারটা কিরকম, যদি এখানের মধ্যে যে 4 নাম্বার সূত্র, যদি আমি বলি তোমাদের অনুদান প্রান্ত অনুপাত অথবা দত্তাংশ অনুপাত,
আচ্ছা আমি ভুল লিখছি বারবার, অনুদান প্রান্ত অনুপাত, অথবা যদি বলি দত্তাংশ অনুপাতের সূত্র কি হবে, সেক্ষেত্রে খুবই সিম্পল, তুমি অনুদান প্রান্তকে বিক্রয় দিয়ে ভাগ দিয়ে দিবা, অনুদান প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। যেখানে দেখবা যে অনুপাত রয়েছে অথবা তোমাদের হার দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমাদের এই 100 গুণ করা লাগবে, ঠিক আছে? অর্থাৎ অনুদান প্রান্তকে বিক্রয় দিয়ে ভাগ করবা এবং 100 দিয়ে গুণ করবা। যদি তোমাদের কোশ্চেনের মধ্যে কখনো আসে যে পরিবর্তনশীল ব্যয় অনুপাত, এটা তোমাদের খুব কম আসে, বাট স্টিল যদি পরিবর্তনশীল ব্যয় অনুপাত আসে, তখন উপরে গিয়ে লিখবা পরিবর্তনশীল ব্যয় অনুপাত ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। যদি বলে নিরাপত্তা প্রান্ত অনুপাত, উপরে হবে নিরাপত্তা প্রান্ত, নিচে বিক্রয় ইন্টু 100। অর্থাৎ যে অনুপাত বলবে সেই অনুপাতকে তোমরা উপরে লিখবা, তার নিচে রাখবা বিক্রয় ইন্টু 100। এখন এই অনুদান প্রান্ত অনুপাতের একটা না, অনুদান প্রান্ত অনুপাতের দুইটা সূত্র রয়েছে। প্রথম সূত্রটা হচ্ছে এরকম, এটা তো প্রথম সূত্র গেল। দ্বিতীয় সূত্র শুধুমাত্র অনুদান প্রান্ত দিয়ে না, অনুদান প্রান্ত আর বিক্রয় বলতে কিন্তু মোট বিক্রয় এবং মোট অনুদান প্রান্ত বুঝায়। আমরা চাইলে একক প্রতি দিয়েও এই পার্সেন্টেজটা বের করতে পারি, যে একক প্রতি অনুদান প্রান্ত ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় ইন্টু 100। তোমরা দুইটা সূত্রে যে কোনো একটা ইউজ করতে পারবা, দুই ক্ষেত্রেই তোমাদের সেম অ্যান্সার বের হবে। অর্থাৎ তোমরা টোটাল অনুদান প্রান্ত আর টোটাল বিক্রয় দিয়ে যেমন করতে পারো, তোমরা চাইলে একক প্রতি অনুদান প্রান্ত এবং একক প্রতি বিক্রয় দিয়েও ম্যাথটা করতে পারো। এখন পরীক্ষার মধ্যে কোশ্চেন হচ্ছে কখন কোনটা দিয়ে করব, তোমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কোশ্চেনে যদি টোটাল অনুদান প্রান্ত টোটাল বিক্রয় বের করা পসিবল হয়, তখন টোটাল দিয়ে করবা। যদি তোমাদের একক দেওয়া থাকে, টোটাল দেওয়া না থাকে, তখন তোমরা একক দিয়ে করবা। সো কোশ্চেনে যেটা দেওয়া থাকবে তার উপর বেস করে তোমরা ম্যাথগুলো করবা। আচ্ছা ভাইয়া, তোমাদের কি কোনো কোশ্চেন রয়েছে? আর যদি থাকে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবা, কারণ আমি ট্রাই করছি তোমাদের সবগুলো কনসেপ্ট পারফেক্টলি বুঝিয়ে তারপর ম্যাথে যাওয়ার, যাতে করে তোমাদের পরীক্ষার মধ্যে এটা করতে কোনো সমস্যা না হয়। এবং এই চ্যাপ্টারটা আমার পার্সোনালি খুবই পছন্দের। সত্যি কথা বলতে আমি হচ্ছে যখন কিনা এইচএসসি যখন টাইমে গিয়ে হচ্ছে মানে অ্যাকাউন্টিং পরীক্ষা দিতাম, সব পরীক্ষার মধ্যে আমি শুরু করতাম এই চ্যাপ্টারটা দিয়ে। কেন? কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলা খুবই ছোট ছোট। হ্যাঁ, সূত্র হয়তো অনেকগুলো রয়েছে, প্রথম দিকে বুঝতে আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো খুবই ছোট ছোট, যার ফলে দেখা যায় যে খুব বেশি সময় লাগে না। প্রথম দিকে যদি তুমি একটু তাড়াতাড়ি কোনো ম্যাথ করতে পারো, পরবর্তী ম্যাথগুলো করতে না একটু সুবিধা হয়। দেখা যেত কি এই ম্যাথগুলো করতে হাইয়েস্ট গেলে 10 মিনিট লাগতো, 10 মিনিটের মধ্যেই ম্যাথটা শেষ হয়ে যেত। আর বেশি কঠিন দিলে 15 মিনিট, 20 মিনিটের মধ্যে কখনোই ম্যাথটা যাওয়া লাগতো না। এই কারণে যেহেতু এখানের মধ্যে একটু আমি 10 মিনিট 15 মিনিটের মধ্যে যে সুবিধা পেয়ে যাচ্ছি, তার ফলে অন্য ম্যাথগুলো হচ্ছে আমি তাড়াতাড়ি কভার করতে পারতাম এবং ট্রাই করতাম আর্থিক বিবরণের জন্য যত বেশি করে হচ্ছে হাতের মধ্যে টাইমটা রাখা পসিবল। ওকে, তোমাদের কি কোনো কোশ্চেন রয়েছে? আর না ভাইয়া, তো কোশ্চেন নেই। অনুদান প্রান্তটা কি ভাইয়া? অনুদান প্রান্তটা হচ্ছে বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের যে পার্থক্য বা বিয়োগফল, তাকে বলা হয়ে থাকে অনুদান প্রান্ত। আচ্ছা, দেখতে পাচ্ছি কোনো কোশ্চেন নেই, তাহলে আমি আমার নেক্সট পার্টে যাচ্ছি। এই জিনিসটা খেয়াল করে দেখো যে অনুদান প্রান্ত অনুপাত তোমরা টোটাল মূল্য দিয়ে করতে পারবা, তোমরা একক প্রতি দিয়ে করতে পারবা, কিন্তু এই কাজ কিন্তু অন্য কোনো ম্যাথে করো না। যেমন তোমাদের বের করতে বললো হচ্ছে মোট বিক্রয়, তখন তোমরা একক প্রতি অনুদান প্রান্ত বিক্রয় এগুলিতে কাজ করো না কিন্তু, ঠিক আছে? ওটা ভিন্ন জিনিস। শুধুমাত্র এই ম্যাথটার জন্য তোমরা অনুদান প্রান্তের জায়গায় একক প্রতি অনুদান প্রান্ত বা একক প্রতি বিক্রয় দিয়েও কাজ করতে পারবা। আরেকটা সূত্র রয়েছে, তোমাদের এটা মাঝে মাঝে আসে, আমি জাস্ট তোমাদের সেফটির জন্য দিয়ে দিচ্ছি, যে অনুদান প্রান্ত অনুপাতের একটা সূত্র হচ্ছে 100 মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত। কি বললাম? 100 মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত। অর্থাৎ যদি তোমাদের পরিবর্তনশীল ব্যয়ের কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে, যেমন পরিবর্তনশীল ব্যয়ের পার্সেন্ট দেওয়া আছে 70%, সেই ক্ষেত্রে অনুদান প্রান্ত কত হবে? তোমরা 100% থেকে এই 70% বাদ দিয়ে দিবা, তাহলে কত বের হয়? 30% হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত। এই সূত্রটা সবসময় আসে না, খুব কম সময় আসে, বাট মাঝে মাঝে চাইলে নবীর থেকে আসতে পারে।
এবং এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে এগুলো অ্যাডমিশনের মধ্যে প্রায় সময় আসে। এর জন্য তোমাদের আমি এই ম্যাথটা হচ্ছে করিয়ে দিলাম। যদি কখনো দেখো তাহলে আশা করি এই ম্যাথটা করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে মধ্যে আমি বলছে বিক্রয় ইন্টু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মাইনাস স্থায়ী ব্যয় যোগ মুনাফা, এই সূত্র কি ঠিক? হ্যাঁ, এই সূত্র ঠিক রয়েছে। এখানের মধ্যে অয়ন বলছে যে অয়ন তোমার এই সূত্রটির ব্যাখ্যা আমি একটু পরে দিয়ে দিব, তুমি যে সূত্রটি বলেছো সেটা তোমার জন্য ঠিকই রয়েছে একদম। আচ্ছা ফারিয়া 30% ফাইন। ফারিয়া তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। তাহলে অনুদান প্রান্ত অনুপাত নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে মেন যে টপিক রয়েছে এই টপিকে এবার আমরা চলে যাচ্ছি। আমাদের এই চ্যাপ্টারের মেন টপিক কোনটা? আমাদের এই চ্যাপ্টারের মেন টপিক হচ্ছে সমচ্ছেদ আয় ব্যয় বিন্দু বা অথবা সম আয় ব্যয় বিন্দু, যার ইংলিশ কি? যার ইংলিশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার সূত্র। ব্রেক ইভেন পয়েন্ট বলা যায়, বিইপি বলা যায়, অথবা সমচ্ছেদ বিক্রয় বলা যায়, সমচ্ছেদ বিন্দু বলা যায়, বিভিন্নভাবে হচ্ছে এটাকে ডিফাইন করা পসিবল। এই ব্রেক ইভেন পয়েন্ট দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট একক, আরেকটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। ব্রেক ইভেন পয়েন্ট একক বলতে বোঝায় কয়টা পণ্য বিক্রি করলে তোমার মুনাফা শূন্য হবে অথবা মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। যেই বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় সমান হয় সেই বিন্দুকেই বলা হয়ে থাকে সম আয় ব্যয় বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিক্রয় অথবা ব্রেক ইভেন পয়েন্ট। ঠিক আছে, এখন একক ব্রেক ইভেন পয়েন্ট একক বলতে বোঝায় কয়টা পণ্য বিক্রি করছি, যে কতগুলা পণ্য বা কয়টি পণ্য বিক্রি করলে ব্রেক ইভেন পয়েন্ট হবে। এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা মানে হচ্ছে কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের হবে, যে কত টাকার পণ্য বের করতে হবে বা বিক্রয় করতে হবে, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এবং যদি আমাদের কোশ্চেনে বলে ব্রেক ইভেন পয়েন্ট একক বের করো, তার মানে কয়টা পণ্য বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের হবে বা আমাদের মোট আয় এবং মোট ব্যয় সমান হবে। এখন এই ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র হচ্ছে এরকম, খুবই সহজ একটা সূত্র। উপরে হচ্ছে স্থির ব্যয় এবং নিচে হচ্ছে একক প্রতি দত্তাংশ অথবা একক প্রতি অনুদান প্রান্ত। এটাকে যদি একটু বিস্তারিত আকারে লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো যে স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি, স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দুইভাবেই পরীক্ষার মধ্যে লেখা যায়, তুমি যেভাবে লিখতে চাও। ঠিক আছে, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে তোমাদের ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র। তাসফিয়া বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র কি? স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ অথবা স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এরপর চলে যাব আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকায়, যে কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হবে অথবা আমাদের আয় এবং ব্যয় সমান হবে। এই ক্ষেত্রে সূত্র খুব বেশি কঠিন না, এই ক্ষেত্রে দুইটা সূত্র ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে কি করা যায়? দুইটা সূত্র ব্যবহার করা যায়। প্রথমটি হচ্ছে এরকম যে স্থির ব্যয়, স্থির ব্যয়কে তোমরা অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ডিভাইড করে দিবা। অনুদান প্রান্ত অনুপাত, যদি স্থির ব্যয়কে অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ডিভাইড করে দাও তাহলে তোমাদের বের হবে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, অর্থাৎ কত টাকার পণ্য বিক্রি করলে মোট লাভ শূন্য হয়। এটা যেমন ইউজ করা যায় তেমন ভাবে আরেকটা সূত্র রয়েছে, এটাকে 1 নাম্বার দিয়ে দিই। আর তাহলে এটার 2 নাম্বার সূত্র হচ্ছে এরকম যে সমচ্ছেদ বিন্দু অথবা ব্রেক ইভেন পয়েন্ট একক, সমচ্ছেদ বিন্দু একক ইনটু একক প্রতি বিক্রয় মূল্য। ব্যাপারটা কিরকম? ধরো আমি দেখলাম যে আমি যদি 20টা পণ্য বিক্রি করি, তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট বের হয়। আগের যে ম্যাথটা ছিল, সূত্র ছিল, এখান থেকে বের হয়েছে 20টা পণ্য বিক্রি করলে আমাদের সমচ্ছেদ বিন্দু বের হবে। এবং আমাদের বলা রয়েছে যে আমাদের প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 40 টাকা, তাহলে এখানে কত হয়? 800 টাকা।
অর্থাৎ যদি আমি 800 টাকার পণ্য বিক্রয় করতে পারি তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের হবে। এক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের আয় এবং ব্যয় সমান হবে। এতটুকু পর্যন্ত যে ম্যাথগুলো করলাম এটা হচ্ছে আমাদের বেসিক যে ম্যাথগুলো রয়েছে বা সূত্রগুলো রয়েছে, এগুলো ছাড়া তোমরা কখনো ম্যাথ করতে পারবে না। এছাড়া আরো কিছু সূত্র রয়েছে, এগুলো নিয়ে কথা বলবো, বাট এই প্রথম যে 5টা সূত্র রয়েছে এটাই হচ্ছে তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট 5টা সূত্র। এই 5 সূত্র তো ভালো মতো একটু মুখস্থ করে ফেলবা, তাহলে পরীক্ষার মধ্যে গিয়ে তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথটা করতে বেশি সমস্যা হবে না। স্টিল এটা ছাড়াও আরো কিছু সূত্র রয়েছে, সেগুলো আমরা অবশ্যই অ্যান্সার করব। তার আগে তোমাদের হচ্ছে আমি একটা ছোট্ট একটা কুইজ নিয়ে নিই। আমাকে তোমরা বলো তো একটু, যে পরিবর্তনশীল ব্যয় অনুপাত যদি 60% হয় তাহলে মানে অনুদান প্রান্ত অনুপাত কত, অথবা দত্তাংশ অনুপাত কত? সেটা কি 40% হবে নাকি সেটা 36% হবে? তোমরা এখনই এটা কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও যে পরিবর্তনশীল ব্যয় অনুপাত যদি 60% হয় সেই ক্ষেত্রে অনুদান প্রান্ত অনুপাত কত, সেটা কি 40% নাকি সেটা 36%? এর আগে দেখে নেই যে কোনো তোমাদের কোশ্চেন আছে নাকি। হৃদয় বলছে এ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি একটু পরে দেখছি। এখানে সাব্বির বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। হ্যাঁ ভাইয়া, এটা অবশ্যই হবে। এখানের মধ্যে ফারিয়া বলছে এ, আফরোজা বলছে এ, নীরব বলছে 40%, নীরব ভাইয়া। দোয়া বলছে এ, তারপর এখানের মধ্যে কামরুল বলছে 40%, ফাইন। নদী বলছে এ, এরপর দেখে নেই এখানের মধ্যে রেজন বলছে 40%। হ্যাঁ, নীরব ভাই দেখিয়ে দিয়েছে যে 100% মাইনাস 60% ইকুয়াল টু 40%। হ্যাঁ ভাই, আপনি একদম সঠিক অ্যান্সার দিয়েছেন। খলিল বলছে এ, সঞ্জনা বলছে এ। এর থেকে কিন্তু আমরা সহজে জেনেই যাচ্ছি এটার অ্যান্সার কত, 40%। মিম বলছে 40%, তমা বলছে 40%, তারপর সাব্বির বলছে এ, অনু বলছে এ, নদী বলছে যে ভাইয়া একটু লেট করে আসছে হয়তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আমিনা বলছে 40%। যদি লেট করার সমস্যা নেই, তোমরা অবশ্যই অ্যান্সারটা করবা। এখানের মধ্যে শেখাটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? ট্রাই করবা যত বেশি হচ্ছে পার্টিসিপেট করা যায়। আসিফ বলছে 40%, তারপর বর্ষা বলছে 40%। হ্যাঁ, 40% কিভাবে বের হয়েছে? আমি সিম্পলি এখানের মধ্যে 100% থেকে যদি আমি এখানের মধ্যে 60% বাদ দিয়ে দিই তাহলে আমাদের 40% কিন্তু এখানের মধ্যে অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা, এই 40% দিয়ে কিন্তু মাঝে মাঝে তোমাদের ম্যাথ আসতে পারে। একটু পরে আমরা দেখবো যে এই ম্যাথগুলো কিভাবে করা লাগে। এরপর আমরা যে পার্টটা করব তাকে বলা হয়ে থাকে টার্গেট বিক্রয়। টার্গেট বিক্রয় বলতে কি বোঝানো হয় আমরা একটু দেখে নিই। আসিফ বলছে এখানে 40%, ফাইন। টার্গেট বিক্রয় এর মানে হচ্ছে কয়টা পণ্য বিক্রি করা লাগবে। কি বললাম যে কয়টা পণ্য আমাদের বিক্রি করা লাগবে। আচ্ছা, এটার আগে আমরা একটা ম্যাথ করে নিই, দেখি তোমরা কতটুকু হচ্ছে বুঝতে পেরেছো। ধরে নিই একটি পণ্যের একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 60 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে ধরে নাও 40 টাকা, এবং স্থির ব্যয়ের পরিমাণ হচ্ছে 1000। তাহলে এই ম্যাথটা থেকে আমরা অলরেডি যে সূত্রগুলো আমরা দেখে এসেছি সেগুলো একটু করা ট্রাই করি। আমরা বিক্রয় বের করা পসিবল না, কারণ এখানে আমাদের টোটাল পরিবর্তনশীল ব্যয় দেওয়া নেই এবং টোটাল বিক্রয় দেওয়া নেই। এই কারণে মোট বিক্রয় বের করা আমাদের জন্য সম্ভব না। তাহলে আমরা সেকেন্ড সূত্রে চলে যাই। আমাকে তোমরা বলো তো এই ম্যাথের থেকে একক প্রতি অনুদান প্রান্ত কত বের হবে। একক প্রতি অনুদান প্রান্ত, এটা ছিল আমাদের 2 নম্বর সূত্র। একক প্রতি দত্তাংশ অথবা একক প্রতি অনুদান প্রান্ত। খুবই সিম্পল। আমরা কি করব, আমরা এখানে 60 টাকা থেকে আমরা 40 টাকা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের বের হবে 20 টাকা। কি করব আমরা, 60 টাকা থেকে আমরা 40 টাকা বাদ দিয়ে দিব। এখন তোমাদের যদি কোশ্চেনের মধ্যে বিক্রয় একক দেওয়া থাকতো যে কয়টা পণ্য তুমি বিক্রি করছো, তখন গিয়ে তোমরা আবার টোটাল এখানের মধ্যে দত্তাংশ বের করতে পারতো। কেমন, যে তোমাদের পরীক্ষায় বলে দিত যে বিক্রয় একক, আমি একটু সাইড দিয়ে লিখে দিলাম
যে বিক্রয় এককের পরিমাণ হচ্ছে 100, অর্থাৎ তুমি 100টি পণ্য বিক্রয় করছো বা করতে পেরেছো, তখন তোমাদের দত্তাংশ কত হবে? তখন তোমাদের দত্তাংশ হবে হচ্ছে এরকম, তোমাদের মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে বাদ দেওয়া লাগবে। মোট বিক্রয় কত? 60 ইন্টু 100 কত হয়? 60 ইন্টু 100 পরিমাণ হয় 6000 টাকা। তোমাদের তাহলে মোট বিক্রয় কত? তোমাদের মোট পরিবর্তনশীল ব্যয় কত? মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 40 ইন্টু 100, যার পরিমাণ হচ্ছে 4000 টাকা। তাহলে তোমাদের মোট দত্তাংশের পরিমাণ হচ্ছে 2000 টাকা। তোমরা হচ্ছে যদি কোশ্চেনের মধ্যে দেখো যে বিক্রয় একক দেওয়া রয়েছে, তখন গিয়ে কিন্তু তোমরা আবার ঠিকই টোটাল দত্তাংশ বের করতে পারবা। কিন্তু যদি এই বিক্রয় একক না দেওয়া থাকে, তখন এই টোটাল দত্তাংশ বের করা সম্ভব না। তখন তোমরা শুধুমাত্র একক প্রতি দত্তাংশ বের করতে পারবা। জি ভাইয়া, আচ্ছা এখানে কিন্তু আরেকটা সুন্দরভাবে বের করা যায়। তুমি এই বিশেষ সাথে তুমি 100 গুণ করে দিতে পারো, কত হয়? 2000। মানে বিভিন্নভাবে বের করা সম্ভব, তুমি যেভাবে পরীক্ষার মধ্যে বের করতে চাও। ঠিক আছে, এবার আমরা দেখি তারপরে কি ছিল। তারপরে গিয়েছিল অনুদান প্রান্ত অনুপাত। এইবার তোমরা খেয়াল করে দেখো যে সূত্র আমাদের মিলছে নাকি। অনুদান প্রান্ত অনুপাতের কিন্তু দুটো সূত্র ছিল। একটা সূত্র ছিল বিক্রয়, এটা ছিল হচ্ছে অনুদান প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইন্টু 100। এখানে অনুদান প্রান্ত কত? এখানে অনুদান টোটাল অনুদান প্রান্ত বা দত্তাংশের পরিমাণ বের হয়েছিল 2000 টাকা, ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ হচ্ছে 60,000 ইন্টু 100। এটা হচ্ছে তোমাদের কত নম্বর সূত্র? এটা ছিল 2 নম্বর সূত্র। তোমরা একবার এটা না, এটা 2 নম্বর না, সরি, এটা ছিল সম্ভবত তোমাদের 4 নম্বর সূত্র। আচ্ছা হোয়াট এভার, এটা হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত বের করছি। পাশাপাশি তোমাদের কিন্তু আরেকটা সূত্র দেওয়া ছিল, একক প্রতি অনুদান প্রান্ত ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় ইন্টু 100। দেখবা দুই ক্ষেত্রে এই সেম অ্যান্সার বের হচ্ছে। খেয়াল করে দেখো, যদি আমরা এখন 2000কে যদি আমরা 6000 দিয়ে ভাগ করি, 2000 ডিভাইডেড বাই 6000 ইন্টু 100, আমাদের বের হবে 33.33%, অ্যান্ড এখানের মধ্যে আমাদের বের হবে 33.33%। তাই পরীক্ষার মধ্যে কনফিউজ হওয়ার কিছু নেই, তোমরা দুইটার যে কোনো একটা দিয়েই ম্যাথ করতে পারবা। ডিপেন্ড করছে তোমাদের পরীক্ষার মধ্যে কোনটি দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছি ফারিয়া, তমা, সানজানা, তারপর সাব্বির, অনু সবাই হচ্ছে সঠিক অ্যান্সার দিচ্ছ। মিম সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছো 33%। তারপর এখানের মধ্যে খলিল আগের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছে 2000, নদী বলেছিল 2000, দোয়া, তারপর সবাই বলেছিল 2000 টাকা। রেজাউল তো ব্রেক ইভেন পয়েন্ট বের করে ফেলছে। হ্যাঁ, আমরা একটু পরেই দেখবো যে ব্রেক ইভেন পয়েন্ট তোমার ঠিক আছে নাকি। ফাইন। তারপর এখানের মধ্যে আফরোজা, আমেনা সবাই বলছে 33.33%। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই পার্টটা শেষ। এবার আমরা পরীক্ষায় আমরা কি বের করব? ব্রেক ইভেন পয়েন্ট টাকা এবং ব্রেক ইভেন পয়েন্ট একক। দেখি আমাদের মানে ম্যাথগুলো এবার মিলছে নাকি। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট এককের পরিমাণ কি ছিল? ব্রেক ইভেন পয়েন্ট এককের পরিমাণ ছিল, আচ্ছা বিইপি। আমার কি কালি মনে হয় একটু হালকা হয়ে গিয়েছে। বিইপি এককের পরিমাণ ছিল হচ্ছে সূত্র ছিল কি? স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। স্থির ব্যয় ছিল কত? স্থির ব্যয়ের পরিমাণ সম্ভবত উল্লেখ করেছিলাম 1000 টাকা। স্থির ব্যয়ের পরিমাণ হচ্ছে 1000 টাকা। একে আমরা ডিভাইড করব একক প্রতি দত্তাংশ দিয়ে। একক প্রতি দত্তাংশের পরিমাণ ছিল কত আমাদের? 20। যদি আমি এখন এই স্থির ব্যয়কে আমি 20 দিয়ে ভাগ করে দিই, 1000 ডিভাইডেড বাই 20, তাহলে এখানের মধ্যে আমাদের ম্যাথ কত বের হচ্ছে? 50টি পণ্য। অর্থাৎ যদি আমি 50টি পণ্য বিক্রি করি, তাহলে আমাদের আয় এবং ব্যয় সেম হবে। এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকার জন্য কিন্তু আমাদের আরেকটা সূত্র ছিল। ব্রেক ইভেন পয়েন্ট টাকার জন্য দুইটা সূত্র ছিল, আমরা ট্রাই করব দুইটা সূত্র দিয়ে হচ্ছে ম্যাথটা করার। কিরকম? যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, বিইপি টাকা, আমি একটা কাজ করতে পারি, 50কে আমি হচ্ছে কত টাকা দিয়ে? বিক্রয় একক দিয়ে গুণ করে দিলাম। 50 ইন্টু 60, 60 টাকা ছিল হচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্যের বিক্রয় মূল্য। 5-6 কত হয়? 3000 টাকা। না হলে যেটা করতে পারি, এই যে ব্রেক ইভেন পয়েন্ট যে স্থির ব্যয় ছিল, স্থির ব্যয়কে আমি অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করতে পারি। যদি আমি এই 1000কে 0.3333 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত বের হয় দেখো। পরীক্ষার মধ্যে কখনোই 1000কে 33.33 দিয়ে ভাগ করবো না,
ভাগ করার টাইমে কি করবা, ভাগ করার টাইমে আগে 100 দিয়ে গুণ করে তারপর হচ্ছে এখানে মানটা বসাবা। যদি এখানের মধ্যে 1000কে আমরা 30.3333 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার বের হয় অলমোস্ট 3000.00003 বা অলমোস্ট বলতে গেলে 3000। ঠিক আছে, এখানে 3000 দিয়ে দিলে এনাফ। তাহলে দেখতে পারলা যে তোমরা দুইভাবেই হচ্ছে ম্যাথটা করতে পারবে। এখন ডিপেন্ড করছে তোমাদের কোয়েশ্চেনের মধ্যে কি কি দেওয়া রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা মানে পরীক্ষার মধ্যে ম্যাথগুলো করব। তাহলে দেখতে পাচ্ছি এখানে সবাই সঠিক অ্যান্সার দিচ্ছে, তার মানে তোমরা সবাই কিন্তু এই ম্যাথগুলো বুঝতে পারছো। বর্ষা, তারপর এখানের মধ্যে শাম্মী, আমেনা, মিম, সাব্বির, তারপর নীরব ভাইয়া, দোয়া, তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। ফারিয়া, এরপর দেখতে পাচ্ছি এখানের মধ্যে সানজানা, তমা, সবাই তোমরা এখানে সঠিক অ্যান্সার দিয়েছো যতগুলো দিয়েছো। তো আশা করছি এতটুকু পর্যন্ত তোমাদের কোনো ধরনের সমস্যা নেই। আমরা কিছুক্ষণ পরে একটু এক্সপ্রেশনাল কিছু করার ট্রাই করব, কিন্তু এর আগে তোমাদের জন্য 2টা কুইজ রয়েছে পরপর। আমাকে তোমরা একটু বলো তো যে যদি আমাদের স্থির ব্যয় বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিক্রয় বা ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? তোমাদের কি মনে হয়, স্থির ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিক্রয় কি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? তোমরা এখনই এটা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই ব্যাপারটা নিয়ে আমরা এখনই বলে দিব, তাহলে পরীক্ষার মধ্যে তোমরা এটা নিয়ে আর কোনো ভুল করবা না। এবং এটা নিয়েও কিন্তু তোমাদের মাঝে মাঝে নৈবিত্তিকের মধ্যে আসে, ইভেন তোমাদের 3 নাম্বার বা গ নাম্বার কোশ্চেনের মধ্যে আসে যে স্থির ব্যয় যদি এত টাকা বৃদ্ধি পায় তাহলে সমচ্ছেদ বিক্রয়ের উপর কি প্রভাব পড়বে। তখন গিয়ে তোমরা যদি জেনে রাখো তোমাদের জন্য ম্যাথটা করতে খুবই সুবিধা হবে। তাহলে জানিয়ে দাও, স্থির ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিক্রয় কি বৃদ্ধি পায় নাকি সমচ্ছেদ বিক্রয় হ্রাস পায়? আচ্ছা, তো দেখতে পাচ্ছি হৃদয় অ্যান্সার দিয়ে দিয়েছে। হৃদয় বলছে যে ভাইয়া বি, হ্রাস পায়। আচ্ছা ঠিক আছে, তারপর দেখে নিয়ে আমরা সবার অ্যান্সার দেখে তারপর আমি এটার অ্যান্সারটা হচ্ছে তোমাদের জানিয়ে দিব। সানজানা বলছে বি, সানজানা বলছে স্থির ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিক্রয় হ্রাস পায়। আচ্ছা ফাইন। তারপর সাব্বির বলছে এ, অনু বলছে বি, আসিফ বলছে বি। আমি 2 ধরনের হচ্ছে এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি। দুয়া বলছে এখানের মধ্যে বি, ফারিয়া বলছে বি, নদী বলছে এ। ফাইন, আমি 2 টাইপেরই অ্যান্সার দেখতে পাচ্ছি, তার মানে কিছুটা হচ্ছে কনফিউশন রয়েছে। মিরাজ বলছে বি, শাম্মী বলছে বি, কলি বলছে বি। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি বেশিরভাগ বি বলছে। সাধারণত যখন কিনা সবাই এক টাইপের অ্যান্সার দেয় তখন সেটা বেশিরভাগ ক্ষেত্রে সত্য হয়, তবে সব সময় যে সত্য হবে এটা কিন্তু না। আমিরা বলছে বি, নীরব ভাইয়া বলছে এ। নীরব ভাইয়া কিন্তু এখানের মধ্যে আমাদের সব থেকে সিনিয়র একজন ভাইয়া। ইনা বলছে বি, শিমু বলছে বি, নীরব ভাইয়া আবার বলছে এ। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলতে নীরব ভাইয়ার অ্যান্সার ঠিক আছে, এখানের মধ্যে অ্যান্সার হবে হচ্ছে এ। স্থির ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিক্রয় বৃদ্ধি পায়। তোমরা একটু খেয়াল করে দেখো, একটু আগে এই যে এই ম্যাথটার মধ্যে যখন আমরা 1000কে আমরা কি করেছিলাম, 1000কে যখন আমরা 60 দিয়ে ভাগ করেছি, আমরা স্থির ব্যয় ছিল কত, স্থির ব্যয় ছিল 1000, একে আমরা ভাগ করেছিলাম কত দিয়ে, একে আমরা ভাগ করেছিলাম 20 দিয়ে, যার ফলে আমাদের অ্যান্সার বের হয়েছে 50। তুমি এটা ইনক্রিজ করো তো, যদি 1000 এর জায়গায় 2000 হয়ে যায় তখন কি 50 থাকবে? 50 থাকবে না, কিন্তু 2000কে 20 দিয়ে ভাগ করলে কত বের হয়, 2000কে 20 দিয়ে ভাগ করলে 100 বের হয়। তার মানে কি এখানে কি কমেছে নাকি বেড়েছে? খেয়াল করে দেখো, যখন কিনা স্থির ব্যয় 1000 থেকে 2000 হয়ে গেল, বেড়ে গেল, তখন কিন্তু আমার টোটাল যে ব্রেক ইভেন পয়েন্ট ছিল সেটা কিন্তু বেড়ে গিয়েছে। অর্থাৎ স্থির ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিক্রয় বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায় না। তো যারা যারা হচ্ছে বি অ্যান্সার দিয়েছিলে তারা নিজেদের হচ্ছে একটু কারেক্ট করে নাও। পরীক্ষার মধ্যে যদি কখনো এই কোশ্চেনটা আসে এটার অ্যান্সার কি হবে, স্থির ব্যয় বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিক্রয় বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য আমি আরেকবার হচ্ছে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা সঠিক অ্যান্সার দেওয়ার ট্রাই করো। তো আমার বলছে ভাই আমার নাম বললো না, ভাইয়া তোমার নাম বলেছি অলরেডি, তাহলে এই কোশ্চেন তোমার অ্যান্সার দাও তো। এই কোশ্চেনটার অ্যান্সার আশা করি তোমাদের কাছে আর হার্ড হবে না। তাহলে আমাকে বলো যে, আচ্ছা সরি, এখানে একটু ভুল কোশ্চেন দিয়ে দিয়েছি, আই এম এক্সট্রিমলি সরি। এই কোশ্চেনটার অ্যান্সার দাও, এটা একটু পরে আসবে, যে বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়। আগের কোশ্চেনের সাথে কিন্তু এই কোশ্চেনে অনেক মিল রয়েছে, তাহলে এখনই বলে দাও যে বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে সমচ্ছেদ বিন্দু কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে। অনু বলছে ভাইয়া আজকে অনেক ভুল করছি। ভাইয়া ভুল করাটা খুবই স্বাভাবিক, ঠিক আছে।
আমি তোমাদের ট্রাই করছি একটু কঠিন কোয়েশ্চেন দেওয়ার, যেগুলোতে সবসময় ভুল করো তোমরা। এখন তোমাদের শিখার জিনিসটা হচ্ছে এখান থেকে যে এই যে ভুলগুলো করলা পরীক্ষার মধ্যে গিয়ে এই ভুলগুলো যাতে তোমরা আর কখনো না করো, ওইটাই হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। ট্রাই করবা যাতে করে তোমরা 100% হচ্ছে একদম সঠিক অ্যান্সার দিয়ে পরীক্ষার হল থেকে বের হতে পারো। এখানে হৃদয় বলছে বি, তারপর সানজানা বলছে বি, ওকে ফাইন। তারপর অন্য অ্যান্সারগুলি দেখে নিই। আফরোজা শাম্মী বলছে এ, তোমা বলছে বি, ওকে। সাব্বির বলছে বি। তারপর অন্য অ্যান্সারগুলি দেখে নিই আমি। বেশিরভাগ কিন্তু বি এর দিকে যাচ্ছে, তাহলে দেখে নিই যে কারা হচ্ছে সঠিক বলছে। যারা এ বলছে তারা সঠিক, নাকি যারা বি বলছে তারা সঠিক বলছে। আচ্ছা, এখানে এনা বলছে এ। যদি তোমাদের সমস্যা থাকে তোমরা ম্যাথ করে দেখে নিবা, ম্যাথ করে দেখে নাও যে ভাইয়া এখানে এখানে যে ম্যাথটা করে আমি দেখিয়ে দিলাম, তেমন হয় তোমরা ম্যাথ করে দেখে নাও। আচ্ছা, এবার দেখো তো একটু এখানের মধ্যে 20 কোথা থেকে এসেছিল। এখানে 20 এসেছিল, আমি 60 থেকে আমি 40 বাদ দিয়েছিলাম। আমি বললাম যে বিক্রয় মূল্য বৃদ্ধি পেলে তাহলে বিক্রয় মূল্য 60-এর জায়গায় আরেকটু বৃদ্ধি করে দিই। বিক্রয় মূল্য ধরো 60-এর থেকে আমি এখন বানিয়ে দিচ্ছি 110। আচ্ছা, আমি কি বেশি বাড়িয়ে দিলাম? 60-এর থেকে ধরো আমি আরেকটু বাড়িয়ে দিলাম, আমি বানিয়ে দিলাম 140। 60-এর থেকে কিন্তু 140 হয়ে গিয়েছে। তাহলে এবার খেয়াল করে দেখো, 140 মাইনাস 40 কত? 100। যদি 2000-কে আমি 100 দিয়ে ভাগ করি তাহলে মান কত বের হয়? তাহলে মান বের হয় 20। তাহলে আমাকে বলো তো, 100 থেকে যে 20 হয়ে গেল, বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল? অবশ্যই হ্রাস পেয়েছে। এই ক্ষেত্রে এটার অ্যান্সার কি হবে? হ্রাস পায়। তার মানে এটার থেকে যেটা শেখার মতো রয়েছে সেটা হচ্ছে, যদি আমাদের যে কোনো ধরনের ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের মুনাফা শূন্য করার জন্য আমাদের আরো অনেক বেশি বিক্রয় করা লাগবে। এবং যদি কখনো বিক্রয় মূল্য বৃদ্ধি পায় তখন আমাদের কি হয়? ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে হ্রাস পায়। এর দ্বারা আমরা যে কনক্লুশন আসতে পারি সেটা হচ্ছে এরকম। আমি হচ্ছে এটা নিচে রেখে দিই, ফাইন। বিক্রয় মূল্যের সাথে ব্রেক ইভেন পয়েন্টের নেগেটিভ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ বিক্রয় যদি বাড়ে ব্রেক ইভেন পয়েন্ট কমবে, বিক্রয় কমলে ব্রেক ইভেন পয়েন্ট বাড়বে। এবং যে কোনো ব্যয়ের ক্ষেত্রে, সেটা হোক স্থির ব্যয় অথবা সেটা হোক পরিবর্তনশীল ব্যয়, যে কোনো ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের হচ্ছে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ যদি আমাদের যে কোনো ব্যয় বাড়ে, সেটা হোক স্থির ব্যয় অথবা সেটা হোক পরিবর্তনশীল ব্যয়, ওই ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের পজিটিভ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট যদি ব্যয় বৃদ্ধি পায়, ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে, যদি ব্যয় হ্রাস পায় ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে হ্রাস পাবে। তাহলে এই ব্যাপারটা তোমরা আশা করছি এখন ক্লিয়ার হতে পেরেছো যে বিক্রয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের নেগেটিভ সম্পর্ক বিদ্যমান এবং ব্যয়ের সাথে ব্রেক ইভেন পয়েন্টের পজিটিভ সম্পর্ক বিদ্যমান। একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে, আর এই ক্ষেত্রে ঠিক উল্টা কাজটা হয়। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার তাহলে আমরা আমাদের অন্য যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোর প্রতি আমরা চলে যাই। এবার আমাদের মেইনলি যেটা নিয়ে জানা লাগবে সেটা হচ্ছে টার্গেট বিক্রয়। টার্গেট বিক্রয় বলতে কেমন হয়, তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় বলে দেয় যে নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জন করতে হলে আমাদের কত পরিমাণ বিক্রয় করা লাগবে। সেটা হতে পারে কত টাকার বিক্রয়, সেটা হতে পারে কত পরিমাণে বিক্রয়। যেমন তোমাদের পরীক্ষায় বলে দিল যে 1000 টাকা যদি তোমরা মুনাফা অর্জন করতে চাও তাহলে তোমাদের কতটি পণ্য বিক্রি করা লাগবে। কতটি মানে কি? কতটি বললে আমরা টার্গেট বিক্রয় একক বের করব। যদি আমাদের বলে কত টাকার বললে আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করব। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এরকম, টার্গেট বিক্রয়। তোমাদের বিভিন্ন বইয়ের মধ্যে এই সূত্রটা হচ্ছে বিভিন্ন নামে দেওয়া, তো অন্য কোনো যদি সূত্র নামে আসে তাহলে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। টার্গেট বিক্রয় সূত্র একক, খুবই কঠিন একটা সূত্র, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে দেখবে। স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। আচ্ছা, আমাকে বলো তো তোমরা কি এই সূত্র চিনতে পারছো? এই সূত্রটা কিন্তু আমাদের
ব্রেক ইভেন পয়েন্টের সূত্র, ব্রেক ইভেন পয়েন্ট এককের সূত্র। হ্যাঁ, ওই সূত্রটা আমরা ইউজ করব না, এই ক্ষেত্রে এই স্থির ব্যয়ের সাথে আমরা মুনাফাটা হচ্ছে আগে যোগ করে নিব, তাহলে আমাদের বের হয়ে যাবে টার্গেট বিক্রয় একক। অর্থাৎ সমচ্ছেদ বিক্রয় এককের সূত্র ছিল, তার সাথে শুধু আমরা স্থির ব্যয়ের সাথে আমরা জাস্ট মুনাফা যোগ করে দিয়েছি, বাকি সব কিছু সেম। তার মানে যদি আমরা এখন টার্গেট বিক্রয় টাকা বের করতে চাই, যে কত টাকার পণ্য বিক্রি করা লাগবে, টার্গেট বিক্রয় টাকা, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমরা স্থির যে ব্যয় রয়েছে, স্থির ব্যয়ের সাথে আমরা মুনাফা যোগ করব এবং তাকে আমরা কি দিয়ে ভাগ করব? তাকে আমরা দত্তাংশ অনুপাত অথবা অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করব। আরেকটা সূত্র ছিল কিন্তু, আরেকটা সূত্র কি? যদি আমরা টার্গেট বিক্রয়কে, এই যে টার্গেট বিক্রয় টাকার দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে টার্গেট বিক্রয় একক ইনটু টার্গেট বিক্রয় সরি একক প্রতি বিক্রয় মূল্য। আমি খুবই দুঃখিত যে মার্কারের কালি হচ্ছে একটু হালকা হয়ে গিয়েছে, সো যদি কখনো তোমাদের বুঝতে সমস্যা হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার রিপিট করার ট্রাই করবো, ঠিক আছে? তো আমি ট্রাই করছি ভিন্ন ভিন্ন মার্কার হচ্ছে চেঞ্জ করে তোমাদের মানে ক্লাসটা করানোর, কারণ এই বন্ধের মধ্যে হচ্ছে বাসা থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে মার্কারটা হচ্ছে কিনা হচ্ছে না। সো আমি ট্রাই করবো নতুন মার্কার জোগাড় করে নেওয়া, বাট স্টিল এই ক্লাসের মধ্যে যদি তোমাদের বুঝতে করতে সমস্যা হয় তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি ট্রাই করবো ওই পার্টটা হচ্ছে আবার রিপিট করে দেওয়ার। হ্যাঁ, এখানের মধ্যে ভাইয়া বলছে যে টার্গেট বিক্রয়ের আরও নাম রয়েছে, যেমন প্রত্যাশিত বিক্রয় অথবা হচ্ছে কাঙ্ক্ষিত বিক্রয়, অনেকগুলা সূত্র রয়েছে, তোমরা যে নামে হচ্ছে এটাকে ব্যবহার করতে চাও ফাইন। তোমার বলছে এফসি প্লাস টার্গেট মুনাফা ডিভাইডেড বাই ইউএসপি মাইনাস ইউভিসি। হ্যাঁ আপু, আপনি পারফেক্টলি অ্যান্সার দিয়েছেন। আমি না বলছি জি ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে ভাই এসে পড়েছে, ভাইয়া বলছে বুঝতে পারছে, নদীও বলছে ভাইয়া বুঝতে পেরেছি, ফাইন। তাহলে এবার দেখো এই ম্যাথগুলো আশা করি তোমরা বুঝতে পারবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। যদি তোমাদেরকে একটা ছোট ম্যাথ করতে দিই, স্থির ব্যয়, স্থির ব্যয়ের পরিমাণ ধরে নাও এফসি অথবা স্থির ব্যয়, এটার পরিমাণ ধরে নাও 20,000 টাকা। কত? 20,000 টাকা। আমাদের আচ্ছা সেলস, ঠিক আছে, আমাদের একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 90 টাকা এবং আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে 50 টাকা। যদি আমি 4,000 টাকা মুনাফা অর্জন করতে চাই, যদি আমি 4,000 টাকার মুনাফা অর্জন করতে চাই, তাহলে আমাকে কত একক পণ্য বিক্রি করা লাগবে? আমাকে তোমরা এটা বের করে দেখো। আমাদের স্থির ব্যয় কত? 20,000 টাকা। আমাদের একক প্রতি বিক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 90, আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ হচ্ছে 50। যদি আমি 4,000 টাকা মুনাফা অর্জন করতে চাই, তাহলে আমাকে কত একক পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে? সেই প্রত্যাশিত বিক্রয় অথবা টার্গেট বিক্রয়ের পরিমাণ তোমরা এখনই বের করে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও, ঠিক আছে? আমি আলাদা করে বের করে রাখছি, তো তোমরা পরবর্তীতে মিলিয়ে দেখবে যে আমার সাথে তোমাদের ম্যাথটা মিলছে নাকি। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। সো তমা বলছে 600, মিম বলছে 600, সানজানা বলছে 600, ফারিয়া বলছে 600, তারপর এখানের মধ্যে রেজান বলছে 600 একক। ওকে ফাইন। অন্য বলছে 600 একক। হ্যাঁ, অলরেডি সঠিক অ্যান্সার এসে পড়েছে। কি করবা তোমরা? এই যে 20,000 আর 4,000 যোগ করে দিবা, কত বের হয়? 20,000 আর 4,000 যোগ করলে এখানের মধ্যে বের হবে 24,000 টাকা। যদি এই 24,000কে তোমরা 90 মাইনাস 50 কত হয়? 40, 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমাদের বের হবে 600 একক। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, প্রায় সময় পরীক্ষায় দেখা যায় 3 নাম্বার কোশ্চেনের মধ্যে বলে দেয় যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। তোমাদের টাকা বের করতে বলে নাই অথবা তোমাদের একক বের করতে বলে নাই, মানে কারেক্টলি বলে দেয় নাই, ক্লিয়ার করে বলে দেয় নাই যে কোনটা বের করা লাগবে। সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে বেটার অপশনটা হচ্ছে তোমরা পারলে দুইটাই বের করে দিয়ে আসো, কারণ এই ক্ষেত্রে কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলা হয় নাই যে একক বের করা লাগবে নাকি টাকা বের করা লাগবে। তো সেফ জোনটা হচ্ছে তোমরা যদি পসিবল হয় দুইটাই বের করে দিয়ে আসো।
এখন তোমরা কিন্তু সব সময় সমচ্ছেদ বিক্রয় একক বের করতে পারবে না। কখন সমচ্ছেদ বিক্রয় একক বের করা সম্ভব না? যদি দেখা যায় তোমাদের পরীক্ষার মধ্যে, আচ্ছা এটার কাজে ভালো রয়েছে, যদি তোমাদের পরীক্ষায় দেখা যায় যে একক প্রতি বিক্রয় মূল্য বা একক প্রতি কিছু দেওয়া নেই, যদি একক প্রতি না থাকে, একক প্রতি না থাকলে তোমরা কখনোই সমচ্ছেদ বিক্রয় একক বের করতে পারবে না। এটা বের করা পসিবল না। তো তখন গিয়ে কোনটা বের করা পসিবল? তখন গিয়ে তোমরা শুধুমাত্র সমচ্ছেদ বিক্রয় টাকা বের করতে পারবা। এর জন্য যে সূত্র ব্যবহার করা লাগবে এটা হচ্ছে উপরে হচ্ছে স্থির ব্যয় এবং নিচে হচ্ছে অনুদান প্রান্ত অথবা দত্তাংশ অনুপাত। এই সূত্র ব্যবহার করে তোমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করতে পারবা। কিন্তু এই ম্যাথের জন্য ব্রেক ইভেন পয়েন্ট একক বের করা পসিবল না। ঠিক আছে? সো এটা জাস্ট মাথায় রাখো। যদি তোমাদের পরীক্ষার মধ্যে কোনো কিছুর একক দেওয়া না থাকে, একক প্রতি বিক্রয় মূল্য অথবা একক প্রতি যদি তোমাদের পরিবর্তনশীল ব্যয় দেওয়া না থাকে, তখন একক প্রতি দত্তাংশ বের করা সম্ভব না, যে কারণে তোমরা পরীক্ষার মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট এককটা বের করতে পারবে না। তখন কি তোমরা কোনটা বের করবা? তখন তোমরা শুধুমাত্র ব্রেক ইভেন পয়েন্ট টাকাটাই হচ্ছে বের করতে পারবা। ঠিক আছে? আমাদের কিন্তু সূত্র খুব বেশি আর নেই, আমাদের খুব কম সূত্রই রয়েছে। তোমরা জাস্ট আর কিছুক্ষণ থাকো, আমরা জাস্ট আর একটা সূত্র বা দুটো সূত্র নিয়ে আলোচনা করব। এরপর একটা জাস্ট হার্ড ম্যাথ আছে, ওই ম্যাথটা শেষ করলেই আমাদের কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ট্রাই করো তোমরা ক্লাসটির মধ্যে অংশগ্রহণ করো। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নিরাপত্তা প্রান্ত। আচ্ছা, নিরাপত্তা প্রান্ত বলতে কি বোঝায়? নিরাপত্তা মানে কি? যেখানের মধ্যে কোনো ঝুঁকি নেই সেটা হচ্ছে নিরাপদ। এই নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে এরকম। আচ্ছা, অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে আমাদের লাইভটি অফ হয়ে গিয়েছিল, সো চিন্তা করার কিছু নেই। আমরা লাইভ ক্লাসের মধ্যে হচ্ছে আবার এসে পড়েছি। তোমাদের বন্ধুদের এখনই মেনশন দিয়ে বলে দাও যাতে তোমাদের এই লাইভ ক্লাসটা কেউ মিস না করে। ঠিক আছে? আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে আমরা শুরু করে দিব। আমাদের কিন্তু এখনো গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করা এখনো বাকি রয়েছে, তাই আমরা এই ম্যাথটা করে তারপর ক্লাসে শেষ করব। সো তোমরা যারা যারা হচ্ছে ক্লাসের মধ্যে অংশগ্রহণ করেছো, এখনই তোমার বন্ধুদের মেনশন করে বলে দাও যাতে করে কেউ এই ক্লাসটি হচ্ছে মিস না করে। ঠিক আছে? তাহলে দেখে নেই কারা কারা আমার এই ক্লাসটির মধ্যে তোমরা অংশগ্রহণ করেছো। কেউ দেরি করো না, কিন্তু সবাই ক্লাসটির মধ্যে এখনই অংশগ্রহণ করো এবং তোমার বন্ধুদের এখনই মেনশন দিয়ে বলে দাও যাতে করে সবাই এই ক্লাসটির মধ্যে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, দেখে নেই কারা কারা এসেছে। সবাই আসলে তখনই আমি সঙ্গে সঙ্গে ক্লাসে শুরু করে দেব। সবাই অলরেডি আসা শুরু করে দিয়েছো। যারা যারা আসছো তারা তারা তাদের বন্ধুদের হচ্ছে মেনশন করে। মিম এসে পড়েছে, ফাইন। মিম তার ফ্রেন্ডদের হচ্ছে বলা শুরু করে দিয়েছে। নীরব এসে পড়েছে। যদি তোমরা ঠিক মতো এসে পড়ো তাহলে আমি কিন্তু আমার ক্লাসটা শুরু করে দিতে পারবো তাড়াতাড়ি। তো আমরা কোথায় শেষ করেছিলাম? আমরা নিরাপত্তা প্রান্ত নিয়ে কথা বলছিলাম। তো আমাকে বলে দাও যে তোমরা নিরাপত্তা প্রান্তর পার্টটা কি শুনেছিলে নাকি শুনোনি। যদি না শুনো তাহলে নিরাপত্তা প্রান্তের পার্টটি হচ্ছে আমি আরেকবার ট্রাই করবো রিক্যাপ করার। সো যদি নিরাপত্তা প্রান্ত নিয়ে তোমরা না বুঝে থাকো, তোমরা কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া নিরাপত্তা প্রান্তটা আরেকবার পড়িয়ে দেন, তাহলে নিরাপত্তা প্রান্তের যে পার্টটা রয়েছে ওইটা আমি আরেকবার পড়িয়ে দিব। ঠিক আছে? ফাইন, সবাই দেখতে পাচ্ছি যে এসে পড়েছো। তাহলে আমি আমার ক্লাসটা হচ্ছে শুরু করে দিচ্ছি। ব্যাগ ভাইয়া। আচ্ছা, নিরাপত্তা প্রান্ত নিয়ে আমি বলি আরেকবার। নিরাপত্তা প্রান্ত বলতে বোঝানো হয়ে থাকে আমরা যখন আমাদের যে বিক্রয় করেছি তার বিক্রয়ের আমরা যে পরিমাণে বেশি বিক্রয় করি তাকেই বলা হয়ে থাকে নিরাপত্তা প্রান্ত। যেমন আমি যদি 400 একক পণ্য যদি আমাদের এবং আমি যদি 600 একক পণ্য প্রকৃতপক্ষে বিক্রয় করে থাকি, তাহলে যেটা পার্থক্য কত? 600 মাইনাস 400, এটার পার্থক্য হচ্ছে 200। এই 200কে বলা হয়ে থাকে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত বলতে বোঝায় যে যে পরিমাণে বিক্রয়ের মধ্যে আমাদের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আমাদের মাস্ট লাভ হবে কমপক্ষে, কারণ আমরা অলরেডি ব্রেক ইভেন পয়েন্ট ক্রস করে এসে পড়েছি। এর মধ্যে আমাদের আর কোনো কি নেই, আর আমাদের কোনো স্থির ব্যয় নেই। বাকি যে পরিমাণ টাকা রয়েছে সেটি হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়ের টাকা। সো বিক্রয় থেকে পরিবর্তনশীল বাদ দিলে যে পরিমাণ টাকা পড়ে থাকে ওটাই হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্তের মধ্যে এসে হচ্ছে আমাদের অবস্থিত হবে।
সো দেখতে পাচ্ছি যেহেতু সবাই এসে পড়েছো, তাহলে বাকি যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমি লিখে দিচ্ছি। তোমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এরকম যে নিরাপত্তা প্রান্ত থেকে কিভাবে মুনাফা বের করতে হয়। এই যে নিরাপত্তা প্রান্ত। আচ্ছা ফাইন, যদি ক্লিয়ার না হয় আমি তাহলে দেখে নিচ্ছি। আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? যদি ক্লিয়ার হয় তোমরা জানিয়ে দাও আমাকে। আচ্ছা একটু হচ্ছে ঝামেলা হয়ে গিয়েছিল। ফাইন, মুনাফার হচ্ছে যে সেটা হচ্ছে এরকম, যদি আমরা নিরাপত্তা প্রান্তের সাথে যদি আমরা অনুদান প্রান্ত অনুপাত গুণ করে দিই, তাহলে আমাদের বের হয়ে যাবে মুনাফা। আচ্ছা সো যেহেতু দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে তোমরা এবার দেখে নাও যে সেকেন্ড সূত্রটা ছিল যে মুনাফা সূত্র কি, নিরাপত্তা প্রান্তের সাথে যদি আমরা অনুদান প্রান্ত অনুপাত গুণ করে দিই তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাই। সো পরীক্ষার মধ্যে গিয়ে দেখো যে তোমাদের নিরাপত্তা প্রান্তের যে পরিমাণ রয়েছে, অবশ্যই নিরাপত্তা প্রান্ত টাকার সাথে তোমাদের হচ্ছে গুণ করা লাগবে। ধরো নিরাপত্তা প্রান্ত টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা, নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত? 10,000 টাকা। এর সাথে অনুদান প্রান্তের পরিমাণ দেওয়া রয়েছে পরীক্ষার মধ্যে ধরো 40%, অর্থাৎ 10,000 ইন্টু 40,000-এর পরিমাণ হচ্ছে 4,000 টাকা। এই 4,000 টাকাকেই বলা হয়ে থাকে মুনাফা। ঠিক আছে, তার মানে যদি আমরা নিরাপত্তা প্রান্তের সাথে যদি আমরা অনুদান প্রান্ত অনুপাত গুণ করে দিই তাহলেই আমাদের মুনাফার পরিমাণটা হচ্ছে বের হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছি আবার একটু ঝাপসা হয়ে গিয়েছে, হঠাৎ করে হচ্ছে আমার ওয়াইফাইটা ডাউন হয়ে যাওয়া এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা আমি দেখছি কি করা যায়, ওয়েট। এখন দেখতে পাচ্ছি যে আবার ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আই হোপ তোমাদের কোনো সমস্যা নেই, থাকলে বলে দিবা, আমি আবার ট্রাই করবো যে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় নাকি। আচ্ছা ফাইন, এটা নিয়ে আশা করি এখনো ঝামেলা নেই। এবার তোমাদের একটু আমি এই সকল ম্যাথের বাইরে অন্য টাইপের একটা ম্যাথ করা তোমাদের হচ্ছে আমি ট্রাই করব। এবার দেখো যে লাস্ট যে আমাদের ম্যাথটা রয়েছিল, আমাকে বলো যে তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ নাকি? এই ম্যাথটা একবার দেখো যে বিবরণ দিয়ে বলা রয়েছে, দুইটা সাল দেওয়া রয়েছে, দুইটা সালের কি দেওয়া, নিট মুনাফা দেওয়া, এবং দুইটা সালের হচ্ছে বিক্রয় দেওয়া, আর কিছু দেওয়া নেই। 2019 সালের নিট মুনাফার পরিমাণ হচ্ছে 20,000 এবং 2020 সালের নিট মুনাফার পরিমাণ হচ্ছে 60,000 টাকা। আবার 2019 সালের বিক্রয়ের পরিমাণ হচ্ছে 1 লাখ এবং 2020 সালে নিট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 2 লাখ টাকা। তোমাদের যদি এই টাইপের কোশ্চেন থাকে, এগুলো কিন্তু অন্যান্য সকল ম্যাথের থেকে একটু অন্যরকম ম্যাথ, এটা কি একটু অন্যরকম ম্যাথ। এই ম্যাথটা তোমরা কিভাবে সলভ করবা, এই ক্ষেত্রে তোমাদের একটু অন্যভাবে ট্রাই করা লাগবে। এর জন্য যে নতুন সূত্র রয়েছে সেটি হচ্ছে অনুদান প্রান্ত অনুপাতের নতুন আরেকটা সূত্র রয়েছে, তোমাদেরকে ওইটা ফলো করা লাগবে। অনুদান প্রান্ত অনুপাতের সূত্র হচ্ছে এরকম, অনুদান প্রান্ত অনুপাত এর ক্ষেত্রে সূত্র হচ্ছে মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন ইনটু 100। অনেকেই বলছে যে ভাই ঘোলা হয়ে রয়েছে ভাত, ভাই আমার এখানের মধ্যে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। সো যদি ঘোলা থাকে তাহলে তোমরা অবশ্যই বলে দিবে যে ভাই এখনো কিছুটা ঘোলা রয়েছে, বাট আমি ট্রাই করছি তোমাদের মুখে বলে দেওয়ার যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। কি বললাম যে অনুদান প্রান্ত অনুপাতের আরেকটা সূত্র মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন ইনটু 100। মুনাফার পরিবর্তন বলতে মেনলি কি বোঝানো হয়ে থাকে? মুনাফার পরিবর্তন হচ্ছে, খেয়াল করো যে 2019 সালের মুনাফা এবং 2020 সালের মুনাফার পার্থক্য কত। 60,000 থেকে যদি 20,000 বাদ দিই তাহলে কত বের হয়? 40,000। এই 40,000কে বলা হয়ে থাকে নিট মুনাফার পরিবর্তন।
আবার বিক্রয় 2019 সালে গিয়েছিল 1 লাখ টাকা এবং 2020 সালে গিয়েছিল কত টাকা, 2 লাখ টাকা। এই মাঝখানে পার্থক্য কত? এখানে মাঝখানে পার্থক্য হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকাকেই বলা হয়ে থাকে বিক্রয়ের পরিবর্তন। এটা আমি একটু সাইডে রেখে দিই, তাহলে আই হোপ তোমাদের জন্য একটু সুবিধা হবে আর আমার জন্য কিছুটা সুবিধা হবে। এবার দেখো, এই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? নিট মুনাফার পরিবর্তন এই ক্ষেত্রে হচ্ছে 40,000। তাহলে মুনাফার পরিমাণ হচ্ছে 40,000, একে ভাগ করবা বিক্রয়ের বিক্রয়ের হচ্ছে পরিবর্তন দিয়ে। এখানে বিক্রয়ের পরিবর্তন হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে তোমরা 40,000কে 1 লাখ দিয়ে ভাগ করবা এবং 100 দিয়ে গুণ করবা, কত বের হয়? এক্ষেত্রে বের হয় 40%। এটাকেই বলা হয়ে থাকে অনুদান প্রান্ত অনুপাত। তার সূত্র কি? অনুদান প্রান্তের আরেকটা সূত্র হচ্ছে মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন ইনটু 100। দেখবা যে 2 বছরের মধ্যে তোমাদের কি পরিমাণে হচ্ছে মুনাফা এবং বিক্রয়ের পরিবর্তন ঘটেছে। যদি তোমরা দুইটা অনুপাত বের করো তাহলে তোমাদের বের হয়ে যাবে অনুদান প্রান্ত অনুপাত। এখন এটার থেকে তোমরা কিভাবে হচ্ছে তোমাদের ম্যাথগুলো করবা? এটার থেকে তোমাদের সিরিয়ালে প্রথমত বের করা লাগবে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত। পরিবর্তনশীল ব্যয় এখানে কিভাবে বের করবা? এখানে অনুদান প্রান্ত 40% মানে হচ্ছে টোটাল বিক্রয়ের 40% হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত। কি বললাম? এখানে অনুদান প্রান্ত 40% মানে হচ্ছে টোটাল বিক্রয়ের মধ্যে 40% হচ্ছে অনুদান প্রান্ত। তাহলে যদি টোটাল বিক্রয়ের পরিমাণ কত, এখানে তুমি যে কোনো একটা বছরকে ধরবা, হয়তো 2019কে টার্গেট করবা, না হলে 2020কে টার্গেট করবা। ধরো আমি 2019কে টার্গেট করছি। 2019-এর ক্ষেত্রে কি হবে? 2019-এর ক্ষেত্রে গিয়ে তোমাদের কি বের করা লাগবে? 2019-এর ক্ষেত্রে প্রথমত তোমাদের পরিবর্তনশীল ব্যয়টা বের করা লাগবে। এখানে যদি বিক্রয়ের পরিমাণ বের হয় 1 লাখ, বিক্রয়ের পরিমাণ যদি বের হয় 1 লাখ, 1 লাখ ইন্টু 40%, অর্থাৎ 2019 সালের অনুদান প্রান্তের পরিমাণ ছিল 40,000 টাকা। তাহলে আমরা কিন্তু এর থেকে ইজিলি পরিবর্তনশীল ব্যয়টা বের, যেমন 1 লাখ থেকে যদি আমি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে কিন্তু আমাদের বের হওয়ার কথা অনুদান প্রান্ত, যার পরিমাণ 40,000। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় কি হবে? যদি 1 লাখ থেকে আমরা 40,000 বাদ দিয়ে দিই, অর্থাৎ 60,000 টাকা হবে এখানে কিসের পরিমাণ? 60,000 টাকা হবে এই ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। আমরা কিন্তু অলরেডি বিক্রয় পেয়ে গিয়েছি, আমরা আমাদের মুনাফার পরিমাণ জানি, আমরা আমাদের পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ জানি। এর থেকে কিন্তু আমরা ইজিলি কি বের করতে পারবো? এর থেকে আমরা ইজিলি বের করতে পারবো আমাদের স্থির ব্যয়ের পরিমাণ কত। তাহলে এখানে স্থির ব্যয় কত হবে? এখানে স্থির ব্যয়ের পরিমাণ হবে হচ্ছে এরকম, যে আমরা এবার এই 1 লাখ থেকে সিরিয়ালে আমরা সবকিছু বাদ দিয়ে দিব। 1 লাখ যেহেতু ছিল বিক্রয়, 1 লাখ থেকে প্রথমত আমরা বাদ দিব নিট মুনাফা, এরপর আমরা বাদ দিব পরিবর্তনশীল ব্যয়। তাহলে 1 লাখ থেকে যদি 80,000 বাদ দিই, আমাদের 20,000 টাকা হচ্ছে কিসের পরিমাণ? 20,000 টাকা হচ্ছে আমাদের স্থির খরচ অথবা স্থায়ী খরচের পরিমাণ। তুমি যদি 2020 দিয়ে ম্যাথ করো, সেম ভাবে দেখবা তোমাদের স্থির ব্যয়ের পরিমাণ 20,000 টাকায় বের হবে। এর থেকে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইজিলি বের করতে পারি। ব্রেক ইভেন পয়েন্টের সূত্র কি? উপরে হচ্ছে স্থির ব্যয়, নিচে হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত। যেহেতু এখানের মধ্যে স্থির ব্যয়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা, উপরে স্থির ব্যয় হবে এবং নিচে গিয়ে আমাদের হবে অনুদান প্রান্ত অনুপাত। এই ম্যাথের জন্য অনুদান প্রান্ত অনুপাতের পরিমাণ ছিল 40% অথবা 0.40। তাহলে 20,000কে যদি আমরা এখন 0.40 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বের হয়? তাহলে এখানে আমাদের বের হচ্ছে 50,000 টাকা। অর্থাৎ যদি আমরা 50,000 টাকার পণ্য বিক্রি করি তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি চাইলে 2019-এর জায়গায় তুমি 2020 দিয়েও ম্যাথ বের করতে, তোমার সেম অ্যান্সারই বের হবে। এখানে 20,000কে 0.40 দিয়ে তোমাকে হচ্ছে ভাগ করা লাগবে। তাহলে আমরা নতুন সূত্র শিখলাম। নতুন সূত্রটা কি? যে মুনাফার পরিবর্তন ডিভাইডেড বাই বিক্রয়ের পরিবর্তন ইনটু 100। এটাই হচ্ছে আমাদের অনুদান প্রান্ত অনুপাতের নতুন সূত্র। অনুদান প্রান্ত অনুপাত বের করতে পারলে আমরা অনুদান প্রান্ত বের করতে পারবো। অনুদান প্রান্তের পরে আমরা বিক্রয় মূল্য থেকে হচ্ছে অনুদান প্রান্ত বাদ দিয়ে পরিবর্তনশীল ব্যয় বের করব এবং তারপর আমরা কি বের করব? স্থির ব্যয়টা বের করে ফেলবো। এবং যদি স্থির ব্যয়টা বের হয়ে যায় তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি আমাদের
ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ কত, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি আমাকে লাস্ট একটা কুইজের অ্যান্সার দাও তো। আমাকে একটু তুমি বলো, বা তোমরা সবাই মিলে বলো, যে একক প্রতি কারখানা ব্যয় এটা কোন ধরনের ব্যয়ের মধ্যে গিয়ে পড়ে? এটা কি স্থির ব্যয়ের মধ্যে গিয়ে পড়ে? যে একক প্রতি কারখানা ব্যয় এটা কোন ধরনের ব্যয়? এটা কি স্থির ব্যয় নাকি এটা পরিবর্তনশীল ব্যয়? তাহলে এখনই তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দাও তোমাদের কি মনে হয় একক প্রতি কারখানা ব্যয় কোন ধরনের ব্যয়ের মধ্যে গিয়ে পড়বে, স্থির ব্যয় নাকি পরিবর্তনশীল ব্যয়? আচ্ছা, এখানে অনু বলছে ফাইন 50,000 টাকা। আচ্ছা, তাহলে ফাইন বর্ষা বলছে 50,000 টাকা। এর আগে হচ্ছে অ্যান্সারটা দিচ্ছ তোমরা। আচ্ছা, দেখতে পাচ্ছি একটু ঘোলা হয়ে গিয়েছে আরেকবার, আমি খুবই সরি। যদি ক্লিয়ার না হয় তোমরা বলতে পারো আমাকে যে ভাই এখনো ক্লিয়ার হয়নি, তাহলে আমি ট্রাই করবো আবার ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা, সবাই বলছে বি। হ্যাঁ, তোমরা যারা বি অ্যান্সার দিচ্ছ তারা সবাই একক প্রতি কারখানা ব্যয় কোন ধরনের ব্যয়, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। প্রায় সময় গিয়ে তোমরা দেখবা পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে যে অনেকগুলো ব্যয় দেওয়া, দেখবা যে পরীক্ষার মধ্যে অনেকগুলো ব্যয় দেওয়া, কোনগুলো পরিবর্তনশীল ব্যয় অথবা কোনটা স্থির ব্যয় তোমাদের ডাইরেক্ট বলা নেই। তখন গিয়ে দেখবা কোন কোন ব্যয়ের আগে এরকম একক প্রতি দেওয়া রয়েছে। যতগুলা একক প্রতি ব্যয় রয়েছে সবগুলা ব্যয় তোমাদের জন্য হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যদি হয় একক প্রতি ভাড়া, একক প্রতি কারখানার খরচ, পরিবর্তনশীল ব্যয়, যে কোনো একক প্রতি ব্যয় তোমাদের জন্য কি হবে, পরিবর্তনশীল ব্যয় আন্ডারে গিয়ে পড়বে। তাহলে প্রথমত তোমরা সকল ধরনের একক প্রতি ব্যয় যোগ করে নিবা, তাহলেই তোমাদের টোটাল যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় রয়েছে তা বের হয়ে যাবে। তারপর বাকি ম্যাথটা খুবই ইজি, আমরা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের বের হয়ে যাবে অনুদান প্রান্ত। অনুদান প্রান্ত থেকে আমরা অনুদান প্রান্ত অনুপাত বের করব, আমাদের সমচ্ছেদ বিক্রয় টাকা এবং সমচ্ছেদ বিক্রয় একক। এরপরে কি কি দেখলাম, এরপর দেখেছি কিভাবে আমাদের টার্গেট বিক্রয় বের করতে হয়, নির্দিষ্ট মুনাফা দেওয়া থাকলে আমাদের কিভাবে নিরাপত্তা প্রান্ত বের করতে হয়, এবং সবার শেষে গিয়ে দেখেছি কিভাবে হচ্ছে আমাদের এই এরকম দুই রকম সাল দেওয়া থাকলে তখন হচ্ছে কিভাবে আমরা ম্যাথগুলো করি। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে আস্ক করতে পারো, আমি ট্রাই করব তোমাদের পরবর্তীতে হচ্ছে সবগুলো সঠিক অ্যান্সার দেওয়ার, ঠিক আছে? সো দেখতে পাচ্ছি, বলতে পারছো যে এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, ফাইন। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু এখানে সমাপ্ত, এবং তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছো তোমাদের সাথে হচ্ছে অফিসিয়ালি আপাতত আমার ক্লাস হচ্ছে শেষ হচ্ছে। তোমাদের আমি ফাইন্যান্সের হচ্ছে মোটামুটি 7টার মতো 7টা বা 6টার মতো হচ্ছে ক্লাস নিয়েছি, আর এখানে আমি অ্যাকাউন্টিংয়ে তোমাদের টোটাল 5টা ক্লাস নিয়েছি। সো টোটাল মিলিয়ে হচ্ছে এইচএসসির ক্লাস আপাততের জন্য হচ্ছে আমাকে স্টপ করতে হচ্ছে, তবে চিন্তা করার কিছু নেই, তোমাদেরকে আর্টিফিশিয়াল আরও ছোটোখাটো ক্লাস অনেকগুলো নিব, এবং এসএসসির ক্লাস আমি নিচ্ছি সামনে। সো ওই ক্লাসগুলোর মধ্যেও তোমরা সবাই ইনভাইটেড, তোমরা ক্লাসগুলো করতে পারো। ক্লাসগুলো করলে অবশ্যই তোমাদের যে আগের যে বেসিকগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে আস্ক করো, আমি পরবর্তী ট্রাই করবো সেগুলোর আবার অ্যান্সার দিয়ে দেওয়ার, এবং তোমরা বেশি বেশি করে বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, কারণ ওইগুলো থেকে কিন্তু প্রচুর রিপিট হয় তোমাদের এইচএসসি এক্সামের মধ্যে। ডাইরেক্ট কোয়েশ্চেন রিপিট না হলেও কোয়েশ্চেনের কাছাকাছি বা কোয়েশ্চেনের ধরনটা রয়েছে এটা কিন্তু প্রচুর রিপিট হয়। তোমরা প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, অথবা কমেন্টে জানাও, আমি ট্রাই করব তোমাদের সবাইকে হচ্ছে সঠিক অ্যান্সার দেওয়ার। সো দেখা হবে পরবর্তীতে হয়তো অন্য কোনো ক্লাসের মধ্যে, অন্য কোনো ক্লাস নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ রবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।